had gone through. Assalamualaikum, sir. This How many meeting of is you being have had gone recorded. through today's video live? And thank you so much for the people, those who have. Okay. Just a minute. It's a taste that today shared it. Assalamualaikum, sir. Harmin have shared it. Okay. মোহাম্মদ সুফিয়ান 847 ফাস্ট 9 ভাই এটা কি ইয়া নাকি মানে নোয়াখালী এরিয়া নাকি এটা ফাস্ট বলতেছে ইংলিশের স্পেলিং ও লিখছেন ফাস্ট বুঝলাম না হতাশা লেভেলে টাইপিং মিস্টেক ওকে ফাইন নো ম্যাটার আমার একটা ফ্রেন্ড ছিল ও মানে ফ্যাসিলিটি লিখতে যায় ফ্যাসিলিটি লিখেছিল স্পেলিং ফ্রম নোয়াখালী রাইট so I just love it okay Sahaba, ladies and gentlemen. হ্যাঁ চলেন আমরা তাহলে শুরু করি আজকে আমরা লাইভটা দেখেছি আপনারা প্রতিদিন কি লাইভ দেখেন আমার যে 40 ক্লাস আপনারা পাবেন এই 40 ক্লাস তো পাবেনই তাই না কিন্তু ব্যাপারটা হলো যে এই 40 ক্লাসের পাশাপাশি হ্যাঁ আপনারা যে ফ্রি লাইভ সেশন গুলো আপনাদের থাকে হ্যাঁ এই লাইভ সেশন গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এগুলো যেগুলো অতীতের আছে সেগুলো তো দেখবেন আমি সময় পাচ্ছি না আপডেট করব এটা মানে 3 মাস 4 মাস ধরে চিন্তা করছি আপডেট করলে এখন তো মনে হয় ওই লিংকে প্লে লিস্টে গেলে 119টা ভিডিও পান তাই না এটা আপডেট করলে 200 ছাড়িয়ে যাবে হ্যাঁ তো ব্যাপারটা হলো যে তারপরেও আপডেট করা হচ্ছে না কারণ আসলে আপডেট করতে গেলে এখন এত বেশি বড় হয়ে গেছে আপডেট করতে গেলে নিজেরই মাথা খারাপ হয়ে যাবে 2-3 দিন লেগে যাবে এটাকেই জাস্ট গোছাইতে বা একটা না 10 ঘন্টা 8 ঘন্টা দিতে হবে কারণ সিরিয়াল ওয়াইজ প্লেলিস্ট তৈরি করতে গেলে তো আসলে কিছুটা মুশকিল হয়ে যাবে না দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আচ্ছা How are you doing, sir? Yeah, I'm fine. দেখা যায় মার্কার গুলো খুব অভদ্র হয়ে গেছে আমার সামনে এতগুলো মার্কার আচ্ছা বুঝলাম না ফুল ভর্তি মার্কার কিন্তু লেখা না কেন এটা কারো সমাধান আছে কারো কাছে যে ফুল ভর্তি মার্কার কিন্তু লেখে না একটু লেখার পরে শেষ হয়ে মানে আর কাজ করতে সমাধান আছে স্যার বলেন তো সমাধান চেঞ্জ করতে হবে কেমনটা লাগে আমারও মাথায় কিন্তু লিখতে গেলে এই পোকা এটা আমি বুঝি না এটা তো আমিও বুঝি এইজন্য তো আমি চেঞ্জ করি বারবার আমি তো একটা চিন্তা করলাম বাবার ওয়ালাইকুম আসসালাম আমি চিন্তা করলাম ভাই এটা যদি একটু গরম মানে ওয়ার্ম পানির ভিতরে একটু ডুবাই রাখেন ওটা আপনার ঠিক হয়ে যায় এটা আমাদের তো হ্যাঁ আমাদের মেয়েদের যেমন আইলাইনার জমে গেলে আমরা এই কাজটা করি আসসালামু আলাইকুম সরি আই এম আচ্ছা আচ্ছা তাহলে এটা চলে আসবে না এখন এটা কি আপনি আইলাইনার ছাড়া মার্কার কখনো ট্রাই করছেন আমি ট্রাই করিনি কিন্তু এরকম তাহলে এটা মার্কার ফেরত না পাইতে পারি যাই হোক আমি দেখবো যে মার্কারটা খুব বেশি আছে ওটা আমি দিব না যেটাতে কম আছে ওটা দিয়ে দেখবো কি হয় আচ্ছা ফাইন ভাইয়া ওয়ার্ম পানির ভিতরে দিবেন আপনি মানে যে সাইডে লেখা ওই সাইডটা না অপোজিটে আচ্ছা হ্যাঁ ওই সাইডে পানি দিলে কিন্তু আবার এটা হবে না ব্যাপারটা হচ্ছে যে কালি কিন্তু এখানে যথেষ্ট লিকুইডেশন আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এটা দিয়ে লেখে না কি যে এগুলো মনে হয় এইভাবেই তৈরি করা হয় প্রতি বক্সে আমি দেখি 5টা 6টা এরকম থাকে তার মানে ব্যাপারটা হচ্ছে যে মার্কেট শেষ না হলে আমি কিনবো কেন তাই না তোরাও চাই আমি তাড়াতাড়ি শেষ করি বুঝছেন নাই ঠিক আছে ভালো ভাই আর একটা কথা বলি আজকে আমি একটু ক্যামেরাটা অফ করবো কারণ আমার জ্বর ভাই আছে না ইটস ওকে আপনারা যে এতদিনে কোভিড এর মধ্যে আপনাদের জ্বরটার হচ্ছে না এই সমাজ আপনাদেরকে যে মেনে নিচ্ছে এটাই বেশি নিজে ভাই আমি একটু ভয় পাচ্ছি কারণ আমি 5-6 দিন ধরে আমার আম্মুকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করছি লাস্ট দিন যেদিন আমি গেছি সেদিন অনেক জ্বর ছিল ওকে ফাইন নো ম্যাটার ভয় পাচ্ছি
নো ম্যাটার লিসেন এন্ড জেন্টলম্যান, গতদিন আমরা প্রোনাউন নিয়ে কাজ করছি এবং প্রোনাউন নিয়ে মোটামুটি আমাদের অবস্থা ভালো। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের করার কথা, রাইট? এই না না না, থামেন। অতীতে যা ছিল সব রিভিশন ছিল আজকে, না দেখছেন? তো অলমোস্ট ভুলেই গেছিলাম। তাহলে আজকে কি হতো এটা যদি আমি ভুলে যেতাম? আপনারা এত কষ্ট করে প্রিপারেশন নিয়েছেন, হ্যাঁ? আচ্ছা, তো চলেন আমি একটু আপনাদেরকে আগে ধরে নেই। প্রথমে একটু আমলনামা চেক করি। আচ্ছা, আমলনামা একটু পরে চেক করি। অনেকে আমলনামার ভয়ে দেরি করে জয়েন করবে, বুঝছেন? আমরা আগে কিছুক্ষণ ক্লাস চালাই, পরে আমরা আমলনামাটা নিব, নাকি স্যার আমল নামাটা পরে নেন। পরে নিব না? আচ্ছা, এই গোবিন্দ স্যার কি হয়েছে? আপনার এখান থেকে আওয়াজ আসছে কেন? লadies and gentlemen, চলুন তাহলে আমরা আচ্ছা একটু আগে ধরে নিই, কারণ অনেকে তো লেট করছে। আমি 2-4টা জিনিস আপনাদের আমি বলি, আপনাদের চাপের কিছু নাই, মানে এটা তো আসলে আপনাদেরই জন্য। প্রথম বিষয় হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে আপনাদেরকে টেন্সে জিজ্ঞাসা করি, ঠিক আছে? জাহিদ আমাকে টেন্সের 12টা স্টেপ বুঝিয়ে দেবেন 3 মিনিটে। জাহিদ, ক্যান ইউ হিয়ার মি? জাহিদ, শুধু দৃশ্যটা দেখেন। Jahid, can you hear me? Can you hear me? সে আমার এতক্ষণ ধরে শুনতেছে না আর কি। হ্যাঁ, জাহিদ আছেন আপনি? আচ্ছা, একটু ক্যামেরাটা আমরা সবাই অফ করে রাখলে তো আমি খুঁজেও পাচ্ছি না অনেককে, শুধু নাম। ওয়ালাইকুম আসসালাম, ইয়া চেয়ারম্যান। আচ্ছা, সাথী ম্যাম আমাকে একটু বুঝিয়ে দেবেন টেন্সের বিষয়গুলো? আর ইউ হিয়ার সাথী ম্যাম? নয়নিকের সাথী? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে তো পাচ্ছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কি আমাকে টেন্সের ব্যাপারগুলোকে একটু ক্লিয়ার করে দিতে পারেন 12টা? জাস্ট স্যার 2-3 মিনিট। সাধারণ আমি স্যার ওভাবে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আরে বলা শুরু করেন, আমি তো আছি, সহযোগিতা করবো ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আপনি জাস্ট বলা শুরু করেন। মানে আমাদের চাহিদাটা হচ্ছে যে যাতে আপনারা বললে অনেকে আবার একটু মনেও করতে পারে, মানে সবকিছু মিলিয়ে আর কি, বুঝছেন না? বলে ফেলেন আর কি। হ্যাঁ, মানে এভাবে ভাগ করে বলবো প্রেজেন্ট। ধরেন আমি যেভাবে আর কি পড়ালাম স্টেপ বাই স্টেপ, ওইভাবে বলে গেলেন যে টেন্স কত প্রকার, মানে আমি যেভাবে আর কি দেখিয়েছি। ধরেন আপনি বললেন টেন্স 3 প্রকার, না আমরা তো আসলে শেখার জন্য বলেছি টেন্স 4 প্রকার, তাই না? আপনি ওইভাবেই বললেন, আমি যেভাবে বলেছি সিম্পল। স্যার ওইভাবে সুন্দর করে আমি পারবো না। আরে সুন্দর হতে হবে না, এটা তো পরে আমরা ডিসাইড করবো। আপনি খালি বলা শুরু করেন না, আমি জাস্ট একটু দেখি, একটু মিলিয়ে নিচ্ছি, এত টেনশনের কিছু নাই তো। আমার স্যার ওই ক্লাসটা বেশি ভালো মনে আছে, যেটা ল থাকবে বা ম থাকবে, পাস্ট টেন্সে যেটা পড়ছিলাম। আচ্ছা, যাই হোক, আপনি বেশি চাপ নিয়ে ফেলছেন, ব্যাপারটা আসলে এরকমও কোনো কিছু না। চলেন আমি যারা মানসিকভাবে শক্তিশালী আছেন এরকম কাউকে আমরা পিক করি। কে আছেন মানসিকভাবে শক্তিশালী? তারা আমাকে ধরতে পারেন। হ্যাঁ আমি ট্রাই করতে পারি ভাইয়া। হ্যাঁ, যেহেতু সবার আগে মিস্টার মুস্তাফা বলেছেন, মিস্টার মুস্তাফা আপনি বলতে পারেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। টেন্স প্রধানত 3 প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো এই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সকে সহজে বোঝার জন্য আমরা লম্ব যে একটা অঘোষিত রুল আছে, সো এইটার মাধ্যমে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। 90% টাইমে। জি, তো লম্বর মধ্যে আসলে ল ম ব, লম্ব আসলে ল ম ব। সো ল এবং ম থাকলে এটা হবে হলো আপনার পাস্ট টেন্স, আর ব থাকলে হবে হলো আপনার ফিউচার টেন্স, আর এর বাহিরে যা কিছু থাকবে সবকিছুই হলো প্রেজেন্ট টেন্স। এটা এভাবে আমরা করতে পারি। এরপরে আসে হলো যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট।
এটাকে আমরা এভাবেই করতে পারি। সো এই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এইগুলো হলো আসলে সাধারণ অভ্যাস, সাধারণ কাজ, আর হলো নিয়মিত নিয়মিত অভ্যাস, নিয়মিত কাজ। নিয়মিত কাজ। হ্যাঁ, সো এগুলা নিয়ে, এগুলা হলো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট আসলে আমরা যেগুলা করি সেগুলো হলো যাই খাই, বলি, করি, এগুলা হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এটা খুবই সিম্পল স্ট্রাকচার। সেটা হলো সাবজেক্ট, ভার্বের ওয়ালাইকুম স্যার। সালাম। ভার্বের জি, প্রেজেন্ট ফর্ম, আর হলো অবজেক্ট। এটা হলো আপনার এর স্ট্রাকচারটা, এবং খুবই সহজ। যে যেরকম আমি যাই, আই আমরা গো। কিন্তু এই জায়গাটাতে একটু বলি মিস্টার মুস্তাফা, সেটা হচ্ছে সরি টু ইন্টারাপ্ট, যে আমরা এইভাবে বলবো যে ইনডিফিনিট চেনার উপায় সাধারণ অভ্যাস, সাধারণ কাজ, নিয়মিত অভ্যাস, নিয়মিত কাজ, এগুলো হলে ইনডিফিনিট হয়। এই স্ট্রাকচার কোনো কিছুই না, সাবজেক্ট অবজেক্ট তো সবার সাথে থাকবে, প্রেজেন্টের প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, ফিউচারে ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম। 3 ইনডিফিনিট শেষ। ওকে ওকে। ঠিক আছে, তারপরে আমরা আমি আবার একটু নিজেই কন্টিনিউ করছি যাতে করে সহজে করা যায়। থ্যাংক ইউ জেন্টলম্যান, মিস্টার মুস্তাফা অনেক কন্ট্রিবিউট করেছেন। তো স্বাভাবিকভাবে আমরা খুব সহজ একটা স্ট্রাকচার আমরা চিন্তা ভাবনা করি, সিম্পল। প্রথম কথা হচ্ছে ইনডিফিনিট কিভাবে হয়, সাধারণ অভ্যাস, সাধারণ কাজ, নিয়মিত অভ্যাস, নিয়মিত কাজ। আচ্ছা, খুবই ভালো কথা, সাধারণ অভ্যাস, সাধারণ কাজ, নিয়মিত অভ্যাস, নিয়মিত কাজ, এগুলো কি, এগুলো আমরা কিন্তু মোটামুটি বুঝিয়েছি। তারপরেও আমি হয়তো বা আরো আপনাদেরকে বলবো সামনে। তো প্রথম বিষয় হচ্ছে যে ইনডিফিনিট 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। চেনার উপায় খুব সহজ, যে সাধারণ অভ্যাস, সাধারণ কাজ, নিয়মিত অভ্যাস, নিয়মিত কাজ, এগুলো তো আমরা বলেইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, ফিউচারে ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম বলতে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এই তো। আর সাবজেক্ট অবজেক্ট তো সবার সাথেই থাকবে, কারণ আমরা আমাদের টেন্স দিয়ে মূলত আসলে কি আমরা নিরূপণ করি, আমরা টেন্স দিয়ে মূলত ভার্বের স্ট্রাকচারটা বুঝি, আর কিন্তু কিছু না। প্রিপোজিশন দিয়ে অ্যাকিউরেসি বাড়াই, পার্টিসিপল জিরান দিয়ে আমরা মূলত বড় করি, প্যাসিভ দিয়ে এই ভার্বটা আসলে ইনডিরেক্ট ওয়েতে কিভাবে আমি প্রকাশ করতে, ইনডিরেক্ট ঠিক না, মানে এটা পরোক্ষভাবে কিভাবে আমি প্রকাশ করতে পারি তা আমি বুঝতে পারি। তারপর আমি যদি বলি মডাল দিয়ে আমরা দেখা যাচ্ছে যে আরেক ধরনের বাক্য শিখি, অব্লিগেশন দিয়ে বাধ্যবাধকতার বিষয়গুলো শিখি। তো মূল বিষয় কিন্তু আসলে 12টা, যে মানে আসলে আমি টেন্সকে বলে ফেলতে পারি যে 12টা ভার্বের স্ট্রাকচার। হ্যাঁ, 12টা ভার্ব টাইপের স্ট্রাকচার, আর মোডাল তো একটু আলাদা জিনিস। এই তো এই মূলত আসলে কিন্তু আমাদের টেন্সের মেইনলি কাজটা কি, যে আপনি যাতে যে কোনো একটা বাক্যের কোন স্ট্রাকচারে আছে এই স্ট্রাকচারটা ধরতে পারেন। ভার্বের 12টা, তাহলে 3টা তো আমরা পাইলাম, তাই না? তো আমরা আরো 3টা দেখবো। ধরেন কন্টিনিউয়াস মানে তো আপনারা জানেন চলমান, চলমান মানেই ভার্বের সাথে আইএনজি। এমন কোন কন্টিনিউয়াস আছে যা ভার্বের সাথে আইএনজি হবে না? সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আমরা এই জিনিসগুলোতে ভুল করবো না। ইনডিফিনিটে কি আমাদের ভুল করার সম্ভাবনা আছে? নাই। যেমন আপনারা বারবার বাক্য বানাবেন, যখনই আপনারা একটা মানসিকভাবে একটা হ্যাবিট তৈরি করবেন। কি হ্যাবিট? যখনই আপনি যে কোনো কিছুকে দেখবেন, যে কোনো একটা কেউ কথাবার্তা বলছে, ওর কথাটাকে আপনি এটা টেন্সে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, যেটা কোন টেন্সে আসলে দাঁড়ায়। সে যে কথাটা বলে কোন টেন্সে দাঁড়ায়, আপনি বুঝতে পারলেন না, কোনোভাবে সলভ করতে পারলেন না, ক্লাসে এসে বলেন শুরুতে কেন আপনি এটা করবেন, হোয়াট ইজ দ্য রিজন। ভেরি মাচ সিম্পল, যে আপনার যত বেশি কোয়েশ্চেন আসবে তত বেশি আপনার ডাউট গুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। ফাইন। তো আপনি যখন একটা জিনিস বললেন যে সে সব সময় গরিবদের সাথে দুর্ব্যবহার করে, হ্যাঁ দুর্ব্যবহার করে, মিসবিহেভ, দুর্ব্যবহার করে, এটা প্রেজেন্ট টেন্স, মানে ইনডিফিনিট। তো দুর্ব্যবহার করাটা খুব একটা মানে সাধারণ কাজ বলতে, এটা কোনো ওই লেভেলে যেটা নর্মাল না অ্যাবনর্মাল ব্যাপারটা সেরকম না, মানে এটা একটা কাজ, একটা সাধারণ কারো একটা কাজ, একটা যে কোনো একটা কাজ, জেনারেল একটা অ্যাক্টিভিটি। তো সাধারণ একটা কাজ, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে জেনারেল একটা অ্যাক্টিভিটি, তো আমরা যেটা বুঝবো, যদি সে মিসবিহেভ করেছিল বা সে মিসবিহেভ করেছিল, আপনারা জানেন, করেছিল, বলেছিল, খেলেছিল, ইমেইল পেয়েছিলাম, ইমেইল পেলাম, একই জিনিস এগুলো, তাই না? আমরা কিন্তু এর আগে বলেছি, তাই না? আশা করি আপনাদের মনে আছে কিছুটা। তো মনে না থাকলেও প্র্যাকটিস বারবার করবেন, ধরে থাকবে বিষয়গুলো সেক্ষেত্রে। তো তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্স হবে। আর মিসবিহেভ করবে, মানে তুমি মিসবিহেভ করবে, আমি করব,
সে করবে, তাই না, তারা করবে। তো তাহলে করবে, করব, এর মধ্যে সীমাবদ্ধ মোটামুটি, তাই না? তাহলে এটা হলে ফিউচার হবে, তাই না? তাহলে আমরা মোটামুটি এই কয়টা বুঝলাম। আর আমাদের কন্টিনিউয়াস এর মধ্যে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আমাদের বুঝতে হয়। তো কন্টিনিউয়াস এর জন্য হচ্ছে সবই চলমান, কিন্তু আমরা জানি কন্টিনিউয়াস আর পারফেক্ট এর বাংলা চেহারার মিল কিছুটা রয়েছে বলতে কাছাকাছি। এই জন্য আমাদের একটা কনফিউশন হয় কি ব্যাপারটা, একার থাকা আর না থাকা, তাই না? একার না থাকলে হবে কন্টিনিউয়াস, আর একার থাকলে কি হবে, একার থাকলে হবে পারফেক্ট, তাই না? তাহলে স্বাভাবিকভাবে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমরা যে আহ, পার্থক্যটা কিন্তু খুব কম, কিন্তু এই একারের বিষয়। তাহলে একারের বিষয়ে আমরা জানি নর্মালি ভার্বের সাথে আইএনজি তো সবার সাথেই হবে কন্টিনিউয়াস, তাই না? ভার্বের সাথে আইএনজি নিয়ে তো কোনো ঝামেলা নাই, তাহলে সবার সাথে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। আমি কিন্তু সাবজেক্ট অবজেক্ট লিখছি না, কেন? আমরা অ্যাটলিস্ট যতটুকু বুঝি সাবজেক্ট অবজেক্ট যে সবার সাথে আসে, আমরা একদম প্রাইমারি লেভেলে আলোচনায় আর নাই, কারণ আমরা তো এগুলো আলোচনা করেইছি, তাই না, যেহেতু আমাদের একটা রিভিশন হচ্ছে। আপনি শুধু জানার দরকার এখানে যে একটা সাহায্যকারী ভার্ব হয় সেটা কি হয়। প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, আর ফিউচারে ফিউচার ফর্ম, এই তো, তাই না? ফিউচার ফর্ম বলতে কি, এই যে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলোর বেস ফর্ম কি বি, এই তো হয়ে গেল। সিম্পলি আপনি কন্টিনিউয়াস এরও তিনটা স্ট্রাকচার জানলেন, তাই না? তো এটা কি খুব কঠিন কিছু আমাদের কাছে রিভিশন দেওয়াটা? না। তারপর আমি যদি পারফেক্টের কথা যদি আপনাদেরকে বলি, পারফেক্টের ব্যাপারটা হচ্ছে রেশ একটা বিদ্যমান থাকে। পারফেক্টের স্ট্রাকচার আপনি জানেন না, ভার্বটা কোন ফর্মে থাকবে। কন্টিনিউয়াস মানে আইএনজি হবে, পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সহজ না এই দুটা, তাই না? একেবারে সবার জন্য এক, এটা তো আপনার সুবিধা। এটাতে যেরকম তিনটা তিন রকম হয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা সেট আপ তো ক্লিয়ার। আর একটা আবার সবগুলো দেখেন একই কথাই, প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, ফিউচার ফিউচার ফর্ম, মানে কোনো চেঞ্জ নাই, তাই না? পারফেক্টটা কেন হয়? পারফেক্টের ব্যাপারটা হচ্ছে যে আমেরিকানরা বলে আসলে পারফেক্ট বলে কিছু নাই। আমেরিকানরা তারপরে ওরা হ্যাবিচুয়েটেড, ওরা শুনতে এবং বলতে, যেহেতু এখন গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের প্রভাবে যেটা হচ্ছে, আমরা বাংলাদেশে বসে থেকে আমেরিকান কালচার ফলো করছি, আবার আমেরিকানরা অনেক সময় আমাদের উৎসবের ধরন ওরা পালন করছে, তাই না? তো এখন গ্লোবালাইজড হয়েছে কি, দেখেন অন্য দেশের অনেক হ্যাবিট আমরা এখানে পালন করছি। বারবিকিউ যে চিকেন গ্রিল, এটা একটা সময় কি আমাদের বাংলাদেশে ছিল? ছিল না তো। এটা বাইরের দেশে ওরা এরকম মুরগি এরকম করে পুড়িয়ে খায়, এটাকে দেখেছি আমরা, দেখাবো বাংলাদেশে এসে অনেকে শুরু করেছে। হ্যামবার্গার, যেটা সংক্ষেপে আমরা বলি বার্গার, এটা তো আসলে আমাদের দেশের খাবার না, এখন আমরা এটাকে ওখানে কিন্তু তারা খাচ্ছে। ঠিক তেমনি পাও ভাজি এখন ইন্ডিয়া থেকে চলে গেছে, ইউএসএ তে অনেক জায়গাতে পাও ভাজি চলে, একটা বিখ্যাত খাবার হয়ে গেছে। সুইডেনে কিছু বিখ্যাত খাবার আছে ফিকা, তারা ওই মাঝখানে একটা ব্রেক দেয়, এটা একটা অভ্যাস। এগুলো অন্যান্য কান্ট্রিতেই আস্তে আস্তে এইভাবে একজনের সাথে দেখলে আরেকজন এই জিনিসটাকে একটু করার চেষ্টা করে, তাই না? তো আস্তে আস্তে ওই ফুড গুলো কিন্তু আমাদের মাঝে চলে আসছে, তাই না? এই তো স্বাভাবিকভাবে ঠিক তেমনি ভাবে এগুলো আমাদের কালচারের সাথে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো স্বাভাবিকভাবে আমাদের জন্য খুব টেনশনের কিছু নাই। তো আমরা দেখেন পারফেক্টের ব্যাপারটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল তো হবেই, কিন্তু একটা রেশ বিদ্যমান থাকে। এটা বর্তমানে একটা কাজ কেবল হয়ে গেছে সেটা রেশ বিদ্যমান থাকতে পারে, কিংবা আমি অতীতের গল্প করতে পারি, অতীতে একটা সময় রেশ বিদ্যমান ছিল। যদিও বা এরকম ইউজ আসলে বাস্তব জীবনে খুব কম, তারপরেও যে দেখা যায় না একেবারে তা না। আইএলটিএস এর প্যাসেজ ট্যাসেজে এগুলো কিছু জিনিস দেখা যায়, এই জন্য আমরা এটাকে মাথায় রাখবো। আমি আবারও বলছি আপনাদেরকে, যদিও বা আমি একবার বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা মিনিং কিন্তু একই, তাই না? পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা মিনিং একই। কেন একই? কারণ এটা কিছু কিছু ক্ষেত্রে ওই যে বিফোর আফটার ইউজ না থাকলেই পাস্ট পারফেক্ট, বিফোর আফটার ইউজ থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর মানে মানে পারফেক্ট টেন্স হবে আর কি, আর না থাকলে ইনডিফিনিট হবে, এটা পাস্ট ইনডিফিনিট হতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের চাকরি পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু আপনি আইএলটিএস এর অনেক প্যাসেজে দেখবেন তারা এই পাস্ট পারফেক্ট ইউজ করছে। মূলত পারফেক্ট জিনিসটা কি? রেশ বিদ্যমান। রেশ মানে কি? ফলাফল বিদ্যমান। মানে এই যে আমি যেটা সাউন্ড করলাম, এই সাউন্ডটা এখনো মনে হচ্ছে আপনার কানে ভেসে থাকে, তাই না? যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা একদম এক চোখে এটার দিকে তাকায় থাকবেন 30 সেকেন্ড, চোখের পাতাও ফেলবেন না। যারা যারা এটা বুঝতে চেষ্টা করবেন তারা তারা তাকায় থাকবেন।
চোখ সরাবেন না। আমি সরাইছি, সাথে সাথে ওই রকম কিছু একটাই আপনি স্ক্রিনে দেখছেন না অনেকে, তাই না? এরকম একই এক জিনিস, মানে কিছুটা একই রকম জিনিস আপনি আবার সাদা যেহেতু ওটার উপরে মনে হচ্ছে হঠাৎ করে 1 সেকেন্ডে 2 সেকেন্ডের জন্য একটা, এটা কি হলো আসলে? আপনার রেশ থেকে গেল। কিংবা আমরা অনেক সময় সূর্যের দিকে একটু তাকাইলে সাথে সাথে আপনি এদিকে অন্য কিছুর দিকে তাকালে ওরকম একটা গোলের মতো মনে হয় না, যে ওই রকমই মনে হয় আমি দেখছি। এটা আমাদের কেন হয়? এটা হচ্ছে যে আমাদের কেন হয় এটা পরে হিসাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে রেশটা থেকে যায়, ফলাফলটা থেকে যায়। আমি যে একটু আগে যে কাজটা করেছি সেটাকে এখনো দেখছি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটা হয় যে কোনো কিছুর ক্ষেত্রেই, আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকে সেটাকে সরালে এটাই হয়। ঠিক তেমনি ভাবে যখন আপনি একটা কাজ করছেন, এই কাজটাও একটা রেশ বিদ্যমান। হ্যাঁ, একটা রেশ বিদ্যমান থাকে বলতে একটা ফলাফল বিদ্যমান থাকে। যেমন আপনি ব্রেকফাস্ট সকালবেলা করছেন, 10টা 11টা পর্যন্ত তো এটা একটা রেশ থাকেই। লাঞ্চ করছেন, এটা 2-3 ঘন্টা তো রেশ থাকেই। ঠিক আছে, ইভেন ডিনার করে আমরা, স্যার মার খাইলেও তো রেস্ট থাকে। হ্যাঁ, মার খেলেও একটা রেস্ট থাকে, এবং এটা রেস্টটা ভালোই থাকে। এটা আবার শরীর থেকে গেলেও মন থেকে যায় না, আর এক সমস্যা। আবার এটা একটা ডিপেন্ড করে কি অবস্থায় খাইছি। পাবলিকের মধ্যে খাইলে আবার একটা আরো সমস্যা আছে, মান ইজ্জতের প্রশ্ন, রাইট? যাই হোক, স্বাভাবিকভাবে যেটা হয় যে গণধোলাই টোলাই আমরা যদি খাই, মানে এটা তো আরো অন্যরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে। যাই হোক, বন্ধুদের মাঝে এরকম ভালো হয়, ধোলাইটা দিতে তারা ভালোই পারে আর কি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে দেখেন, আমাদের পারফেক্ট মানে তার মানে রেশ বিদ্যমান, তার মানে অতীতের যদি কোনো রেশ বিদ্যমান হতে পারে, তার প্রথম কথা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল তো সবার সাথে, এটা তার আমাকে জানতে হচ্ছে না। তা আমাদের কথা তো একটাই ভাই, প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম, ফিউচারে ফিউচার ফর্ম। তা আমাদের খালি যদি বলেন যে স্যার কতটুকু জানবো বা ভাইয়া কতটুকু জানবো, সিম্পল কথা, ভার্বের সাথে আইএনজি যখন হচ্ছে তখন এখানে অক্সিলিয়ারি ভার্ব বসে, এটা আপনি জানলেন। না হলে আপনি প্রথমে যে অ্যামিজার বসাবেন এটা তো জানতে হবে, তাই না? এতটুকুই মনে রাখার বিষয়। কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হয় কেন? এমনি তো আর গতিশীল হয় না, কিছু ধাক্কা টাক্কা দিতে হয়, তো যে ধাক্কা দেয় সে সাহায্য করে, তো সাহায্যকারী, আপনার মনে থাকা সহজ। আর পারফেক্টে পাস্ট পার্টিসিপল আপনি জানেন, পাস্ট পার্টিসিপল এটা হওয়ার জন্য আপনি তখন বললেন যে হ্যাভ অথবা হ্যাজ লাগে। ঠিক আছে, হ্যাভ হ্যাজ দিলেন, ভালো কথা। এই তো একটা পাইছেন মানেই তো আপনার টেনশন নাই, কারণ কি পাস্টে পাস্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড। আর পারফেক্টে গেলে আর কি জানি হলো, ফিউচারে গেলে কি উইল প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম তো এখানে সবসময় হ্যাভ হবে কেন? কারণ উইল এর পরে ভার্বের তো আসলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, আপনারা এটা মোডালে জানতে পারছেন। সেখানে উইল হ্যাজ হওয়ার কোনো সুযোগ নাই, সো অলওয়েজ উইল হ্যাভ হবে, তাই না? উইল বলেন, ক্যান বলেন, কুড বলেন, মে, মাইট, যাই বলেন না কেন, যত ধরনের মোডাল আছে এগুলোর পর ভার্বের কোনো চেঞ্জ হয় না। এটা একটা ভার্বের, এটা একটা মোডালের প্রতি সম্মান বলতে পারেন, এটা মুক্তিযোদ্ধা কোটাও হিসেবেও বলতে পারেন এক্ষেত্রে, রাইট? মানে এখানে তারা একটা মুক্তিযুদ্ধ করছে, এই উইলরা জীবন দিয়েছে, উইল মোডাল যারা আছে তারা জীবন দিয়েছে, সো তাদের পরে যারা থাকবে তারাই ফ্যাসিলিটি পাবে। ঠিক আছে, যদি বা কালের বিবর্তনে এখন হয়তো বা নাতিরা পাচ্ছে, মানে নাতিরা পাচ্ছে, তো তার মানে এটা হ্যাবের পরেও কিছু পাবে, মানে এটা আবার ধরেন না ওই স্টাইল, এটা কোন জায়গায় কি বললাম আল্লাহ। আর যাই হোক, তো স্বাভাবিকভাবে যেটা হয়, যেটা মানে আমরা তো মোটামুটি বুঝলাম এতটুকু যে এটা পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা হচ্ছে যে কেবল আপনি একটা কাজ করলেন, একদম রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো, ইভেন রিসেন্টলি যদি বলেন তখনও প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবেন। যেমন আমি বললাম, কি ব্যাপার, আপনারা কি আজকাল লাইভের ভিডিওটা দেখেছেন? স্যার আমি রিসেন্টলি দেখলাম। হ্যাঁ, রিসেন্টলি আই হ্যাভ ওয়াচড। আপনারা কি দেখেছেন? হ্যাঁ, উই হ্যাভ ওয়াচড। কেন? এটা তো এই কিছুক্ষণ আগের ঘটনা, আপনার কাছে এখনো মাথায় ওটা ঘুরঘুর করছে, তাই না? প্রতিদিনই প্রায় লাইভ গুলো দেখার চেষ্টা করেন এমন কেউ আছেন? প্রায় প্রতিদিনই আওয়াজ ভাইয়া আমি দেখার চেষ্টা করি। দেখার চেষ্টা করেন প্রতিদিনই। স্যার আমি দেখলে কি চেষ্টা করি, কিন্তু আপনারা তো সবসময় কোর্স পারি না। করছেন আমার সাথে, তারপরেও কি সামহাও মনে হয় কিছু উপকার হয়? হ্যাঁ স্যার নতুন অনেক কিছু শেখা উপকার, যায়। ঠিক, অনেক উপকার হয় ভাই। ক্লাস তো যখন আছে। বাংলাটা দেখি তখন নিজে নিজে প্রথমে বানানোর চেষ্টা করি, তারপর দেখি না হচ্ছে না, আমার সাথে যাচ্ছে না। আরেক ধরনের দেখেন, আজকে কিন্তু এই যে শারমিন ম্যাম, আপনাকে কিন্তু আমার ধরার কথা ছিল যে আপনার খবর ভাইয়া আছে, আমি কিন্তু ওখানেও কিন্তু না বুঝতে পারছি। আজকে আমি আপনি ওখানে প্রেজেন্ট পারফেক্ট প্রথমবার না করে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছেন, মান সম্মান আমার না আছে কি নাই? না একটা কন্টিনিউয়াস কি আমি মানে ওখানে চলেছে না বলে আমি নিজে নিজে এড়িয়ে চলছে চলছে চলেছি। বলতেছিলাম। হ্যাঁ, চলে আচ্ছা, হ্যাঁ এড়িয়ে চলেছি। মনে মনে আর বলছেন। আচ্ছা, প্রথমটা ভাইয়া ঠিকই ছিল, প্রথমটা আপনি যেটা প্রথমবার আচ্ছা, সেটা আপনি করেননি বলছেন, দেখেন এখানে একটা করিনি বিষয় দেখেন। এড়িয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন নিয়ে না, আমি ভুলে আপনাকে এত বেশি প্রেশার দিয়ে ফেলছি। শোনেন, আর ব্যাপার হলো যে যে স্টুডেন্ট এখন আমার কোর্স জয়েন করে নাই,
ও যতটা না সিনসিয়ার হবে, আপনি তো এটা গুরুত্ব আরো বেশি জানেন না। অনেক সময় যদি মানুষ না জানে হীরা এইটার দাম বেশি, হীরা যদি বিশ্বে না কিনতো, হীরার কি আসলে এত দাম হতো কেউ যদি না কিনতো? একবার যদি সায়েন্টিস্ট সব প্রতিটা দেশের সরকার বলে কোথায় কচু আছে সব কচু নিয়ে আসো, কচুর খুব দাম, সাথে সাথে কচুর দাম বেড়ে যাবে না? কারণ খুবই ডিমান্ড, খাইতে হবে যে কোনো উপায় হোক। এটাতে এমন কিছু পাওয়া গেছে যা অন্যরকম একটা অবস্থা। মাঝখানে ওই যে রূপালী মানে রূপালী যে রূপালী না সোনালী কয়েন গুলো 1,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আয় আল্লাহ, আমি অনেক কষ্টে 5টা কালেক্ট করছিলাম, পরে মানে আর পাই না, ঠিক আছে, লোকজন পাই না। তা আমিও চিন্তা করছি যে বিক্রি টিক্রি করবো নাকি, হ্যাঁ কি একটা অবস্থা। পরে শুনলাম মাঝখানে 500 টাকা উঠছিল, পরে একজন 30 টাকা করে বলে। না না, এইসব হবে না, ঠিক আছে। পরে কিছুদিন পর দেখি 1 টাকা 1 টাকাই, ঠিক আছে। 1200-1500 টাকা করে হ্যাঁ, বিক্রি করছে। হ্যাঁ বিক্রি করছে। এবং এটা ঘটনা হলো যে, কারণ এটা হলো যে ওই যে সোনার ভিতরে খাদ হিসেবে ইউজ করবে আর কি, এই জন্য মূলত সুবিধা ছিল একটা। এটা আসলে অনেকদিন আগে তৈরি করছে, তখনকার হিসেবে আসলে 1 টাকা এটা ঠিক ছিল, কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে, তো এখন তো আর ওইটার দাম ওই রকম নাই, এখন তো ওইটার উৎপাদন কস্টিং অনেক বেশি হয়ে গেছে, যার ফলে ওই সোনালিটা কিন্তু আর তৈরি করে নাই। হ্যাঁ, কারণ ওটা কস্টিং বেশি ছিল, ঠিক আছে। এখন কিন্তু আর তৈরি করে না ওই জন্য। এখন তো 1 টাকা দেখেন না, 1 টাকা সাইজও ছোট করছে, কেন? কস্টিং 2 টাকা কমানোর 1 জন্য। টাকা 5 আগের 1 টাকা চেঞ্জ গুলো হয়ে কি যায় মোটা silver। ছিল, ওরে আল্লাহ, এগুলো দিয়ে মারলে কি একটা অবস্থা ছিল। আমার এখানে একটা কপালে একটা দাগ, আপনি ওই যে এখানে দেখা যায় কি ভুরুতে একটা দাগ আছে হালকা, তাই না? অনেকে বুঝতে পারেন হয়তো, বা যাদের চোখটা পাখির মতো, ঠিক আছে, যেমন সুফিয়ান দেখে ফেলছে, বুঝে ফেলছে। তো ব্যাপার হলো যে এইটা আমার ভাই 50 পয়সা, বুঝেন আগের দিনে 50 পয়সা মানে কত বড় ছিল, এখন 1 টাকাও এর থেকে ছোট। ঠিক আছে, 1 টাকা পয়সা আর কি। তো এইটা আমার ভাই আমাকে ছুঁড়ে মেরেছিল, এটা অর্ধেকটা ঢুকে গিয়েছিল, তাতেই এই অবস্থা। অর্ধেক না, 4/1 কিছুটা ঢুকেছিল, ঢুকে আটকে ছিল ওখানে, ঠিক আছে। বুঝতে পারছেন কি একটা অবস্থা। তো ব্যাপার হচ্ছে যে এবং আমার তো ব্যান্ডেজ ছোটবেলাতে করতে খুব ভালো লাগতো, কারণ নায়কদেরকে দেখতাম, মানে ভালো নায়ক মানেই তার মাথায় একটা ব্যান্ডেজ থাকতো। তো আমার খুব খারাপ লাগতো, আমার এই মাথাটা ফেটে গেছিল এখানে হাসপাতালে যে 2টা সেলাই দিছে। যখন আমি আয়নায় দেখছি ডাক্তারকে গালিগালাজ, কেন আমি ভেবেছিলাম একটা দেবে কিছু, ডাক্তার এখানে একটা লাগাই দিছে শুধু ছোট্ট। মেজাজটা খারাপ হয় না? টাকা পয়সা খরচ করে সেলাই করতেছে, এটা যদি ব্যান্ডেজ করে না দেয়। কারণ কি, আমি বাসায় যেহেতু একটা সেই একটা ওখানে যে ব্যাংক ভেঙেছিল ভাইয়া, সেখান থেকে আর কি ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে যে এই অবস্থা। হাউএভার, কাম টু দ্য পয়েন্ট, যেটা নিয়ে আমি মূলত বলছিলাম, আপনারা গুরুত্ব দেবেন বেশি। কেন? কারণ আপনারা তো সিনসিয়ার বেশি, তাই না? কারণ আপনারা এটার গুরুত্বটা বুঝতে পারছেন, যে আসলে এই ক্লাসগুলোর কি গুরুত্ব আছে। ধরেন যার এটা দখলে নাই, সে তো আসলে এই গুরুত্ব বুঝতে পারবে না, তাই না? তো স্বাভাবিকভাবে ওই যে হীরার কথা আমি যেটা বললাম, তারপর আরেকটা জিনিস আছে, যেমন আপনারা তো কোর্স করছেন, এই জন্য আপনারা বুঝতে পারছেন যে ক্লাস তো ক্লাস, এটা তো বেনিফিট, তো ওখানে এমন অনেক কিছু আছে, এমন অনেক কিছু ডিটেল আমি জানতে পারছি, যা আমার জন্য কখনোই লস না, বরঞ্চ অনেক বেশি পরিমাণ বোনাস। এটা যে কত পরিমাণ বোনাস, এটা যেহেতু অনেককে ফ্রি ক্লাস হিসেবে দেওয়া হচ্ছে, মানুষ কি গুরুত্ব আপনার কাছে মনে হচ্ছে সবাই বুঝতে পারছে? একটা ছেলে, আপনারা ভাইয়া শুনলে আমরা অবাক যারা হবেন, বুঝতে পারছি মানুষের কিভাবে ডেডিকেশন। এক স্টুডেন্টের গল্প বলি, ওরা ডেভেলপ করবে, এবং আমি নিশ্চিত ওই ছেলেটা ডেভেলপ করবে। আজ থেকে সে আমাকে গল্পটা যখন বললো, আই বিকেম ইমোশনাল, যে আমার কোর্স করার জন্য একজন এইভাবে চিন্তা ভাবনা করছে। এবং আমরা তার জন্য আলাদাভাবে বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এটার জন্য। নর্মালি আমি এই ব্যাপারটাতে খুবই সফট, যে যদি আমরা সত্যিই বুঝি কারো আসলে খুবই 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 সমস্যা, যদি আমরা এটা সত্যিকার অর্থে বুঝে উঠতে পারি, সবকিছু আমাদের সফটওয়্যার বেসড আপনারা জানেন, তখনও হয়তো অনেক সময় আমি তারপর অনেকের জন্য আই অ্যাডভোকেট, আমি অনেকের জন্য বলি, একদম সিও বরাবর বলি যে স্যার এরকম সমস্যা। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন যদি খুব উপরে উঠে যেতে চায়, তাহলে টাকার কারণে সে আসলে পড়াশোনা অল্প, মানে কিছু টাকা হলে তার কম হলে, একেবারে তো একটা কোম্পানিতে যখন সবাই আমরা চাকরি করি, তখন তো আসলে একেবারেই কোনো জিনিস জিরো আমরা করতে পারি না, এটা আমাদের সাধ্যের ভিতরে থাকে না। কিন্তু কিছুটা তো আমরা কনসিডারেশন নিয়ে আসার একটা ব্যবস্থা করতে পারি, যার অবস্থাটা খুবই দুস্থ। তো আমি খুব অবাক হলাম, একটা ছেলে, সে বিগত 6 মাস ধরে আমার লাইভ দেখছে, আমার কোনো লাইভ সে বাদ রাখে নাই, এবং সে প্রস্তুতি নিচ্ছে আমার এই গ্যারান্টি রাইটিং করবে, এবং গ্যারান্টি রাইটিং পরে
সে অ্যাডমিশন নিল, ইউড বি সারপ্রাইজড যে তার এই গল্পটা আপনাদেরকে বলছি যে আপনাদের কেউ পরিচিত গ্যারান্টি ট্রেডিং ফোরে জয়েন করলেও যাতে তাদের সাথে শেয়ার না হয়, কারণ আমি জিনিসটা কখনোই তার সামনে আসুক আমি এটা চাই না। তো আমি খুব অবাক হয়েছি মানুষের ডেডিকেশন। 6 মাস ধরে একটা ছাগল সে লালন পালন করছে, এই ছাগলটাকে সে গত কয়েকদিন আগে বিক্রি করতে পেরেছে অনলি ফর দিস কোর্স। হি ডিডন্ট হ্যাভ এনিথিং, এটা ছাড়া আর কিছুই ছিল না। এবং সে কোনো লাইভ ক্লাস মিস করে নাই। এগুলো তার জন্য অন্যরকম একটা ব্যাপার, এই লাইভ ক্লাসটা। হ্যাঁ, এবং তার ইন্টারনেট কেনারও টাকা নাই, সে আর একজনের বাসায় যে ওয়াইফাই এ যে ফ্রি ক্লাসটা করার চেষ্টা করে। ঠিক আছে, এই তো ব্যাপার হচ্ছে, তখন দেখলে মনে হয় যে আসলে মানে মানুষ এত ডেডিকেটেড থাকে। তো ব্যাপারটা এরকম হয় যে উল্টা আমারই মনে হয় আমি ওদেরকে নক করি, ভাই এত মোটিভেশন পায় কোথা থেকে। সত্যি ব্যাপার টাফ। দেখেন খুবই ভালো লাগে যে ওরা এগিয়ে যাক আর কি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হয়, চলুন আমরা পারফেক্টের বিষয়ে ছিলাম। তো যে কোনো কিছু যখন আপনারা গুরুত্ব বুঝে ফেলবেন তখন এটার দাম বেড়ে যায়। কারণ ওই চায়নাতেও এক ধরনের সামুদ্রিক শসা বলতো, পাওয়া যাইতো। তো এটা কি সমুদ্রেতে যাইতো ধরতো, এটা হচ্ছে এক ধরনের শ্যাওলা টাইপের মতো, ধরেন এই একটা প্রাণী, আসলে এটা কোনো শসা না, কিন্তু তারা সমুদ্র থেকে পেত জন্য আর সাইজটা একটু এরকম ছিল জন্য সামুদ্রিক শসা বলতো তারা। তো এটা একদম মনে করেন হাট বাজারে এইরকম বিক্রি হচ্ছিল, কিন্তু সায়েন্টিস্টরা গবেষণা করে দেখলো এটার ভিতর থেকে ক্যান্সার নিরাময়ের আছে, এটা খেলে ক্যান্সার হবে না, আর অন্যান্য বিভিন্ন পুষ্টিগুণ। তো আস্তে আস্তে হঠাৎ করে চায়না যখন 1980-র দশকে যে মানে 70-এর দশকে 80-র দশকে যে যখন অনেক বড়লোক হতে শুরু করলো, তখন তারা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটাকে অভিজাত শ্রেণীরা তারা খেতে শুরু করলো এবং বললো তোমরা প্রয়োজনে আরো ভিতরে যাও সমুদ্রের, ডুবুরি টিম পাঠাও, কিন্তু আমার একটু রেয়ার টাইপ দরকার যেটা অন্যরা খায় না, আমি ওরকম একটু রেয়ার চাই। তো আস্তে আস্তে কি হলো, সামুদ্রিক শশা নিধন বেড়ে গেল, তখন শশারাও আস্তে আস্তে ভিতরে গেল, বাবা বাঁচতে হবে। তখন ডুবুরি টিম চলে গেল, যাবি কই, পালাবি কোথায়, তাই না, চোখে পড়ে গেছিস তোরা, গুরুত্ব বেড়ে গেছে। ইউ কান্ট ইভেন ইমাজিন, এখন এটা 1 কেজি শশার মূল্য হচ্ছে আপনার 2.5 লাখ টাকা এই প্রাণী। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হলো বাংলাদেশি টাকা এইরকম পড়বে এখন 1 কেজি, ধরেন 2-3টা প্রাণী হবে, এটা এরকম প্রাইস। হ্যাঁ, তো এটা বড় লোকদের খাবার। একটা জিনিস যখন মানুষ গুরুত্ব বোঝে, ক্যাভিয়ার সম্বন্ধে কারো ধারণা আছে? ক্যাভিয়ার আমরা জানি আইফোনের কিছু তারা গোল্ডের ভার্সন টেশন বানায়, এটা আলাদা। ক্যাভিয়ার একটা খাবার যেটা একটা মাছের ডিম। হ্যাঁ, এই মাছের ডিমে হালকা লবণ দিয়ে এটাকে খায়। এটার পার কেজি আপনার $10,000। এটা পার কেজি $10,000 থেকে সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রায় $38,500। তার মানে হচ্ছে যে 1 কেজির দাম ধরলাম আমরা 8 লাখ টাকার মতো, তার মানে 30 লাখ টাকার মতো 1 কেজির দাম বিক্রি হয়েছে। এইটা হচ্ছে একটা প্রাগৈতিহাসিক যুগের একটা মাছ, যেটা শুধুমাত্র একেবারে প্রশান্ত সাগরে না, ভূমধ্যসাগরের ভিতরে একটা জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, কাস্পিয়ান সাগরে পাওয়া যায় শুধু, এবং সেটা অনেক ভিতরে, অনেক টিম খরচ করে করতে হয়। এবং যে মাছটা খাবে, যেটা ডিম নেবে, দাম তত বেশি, এক একটা করে মাছের বয়স 10 বছরের বেশি হতে হয়, তারপর সেই ডিমটা নেওয়া যায়। বুঝেন তো, উৎপাদন খরচ সবকিছু মিলে এটা হচ্ছে খুবই রিচ। ধরেন দুবাইয়ের শেখ, তারা এগুলো খায়। ক্যাভিয়ার এটা গুরুত্ব। হ্যাঁ, তো যারা ওইটার গুরুত্ব, এখন সবার ডিমান্ড চলে আসছে, সবাই ভিতরে যে একদম সমুদ্রের ভিতরে যে ঢুকে নিয়ে আসতেছে। কেন গুরুত্ব? যখন বুঝতে পারছে তখন। একটা সময় কিন্তু এটা একটা অর্ডিনারি মাছই ছিল, তো পাবলিক যে কোনো কিছুর দাম বাড়ায় দিতে পারে। তো যাই হোক, স্বাভাবিকভাবে ব্যাপারটা হলো যে আপনারা তো এখন গুরুত্ব আশা করি বুঝবেন এখানে বেশি, যে এই ক্লাসগুলো, যে লাইভ ক্লাসগুলো, আপনারা যখনই সময় পাবেন একটু ফাঁকে ফাঁকে লাইভ ক্লাসগুলো দেখবেন। আমি আমার লাইভ ক্লাসগুলো ব্যাপারে কনফিডেন্ট, যেগুলো অবশ্যই আপনি যখনই দেখেন না কেন আপনার একটু হলেও আশা করি ভালো লাগবে বা উপকার হবে, সেগুলো দেখতে থাকবেন। তো চলুন আমরা তাহলে একটু, এটা তো দেখলাম,
এখন পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্টের ব্যাপারে আমরা যেটা বলেছি সম্প্রতি রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলোতে আপনি এটাকে বলবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ইউজ হয় আর কি। হ্যাঁ, আর পাস্ট পারফেক্টের ইউজটা হচ্ছে যে আসলে ওইভাবে খুব না, কিন্তু আপনারা প্যাসেজে দেখতে পারবেন। তাহলে আমাদের এটা যদি বর্তমানে রেশ বিদ্যমান, মানে একটা কাজ তো হয়ে গেছে, তার বর্তমানে রেশ বিদ্যমান। আর যখন আমরা পাস্ট পারফেক্টের কথা বলবো তখন সেটা কি হবে? এক্সকিউজ মি, সরি। কি অসুবিধা নাকি স্যার? Are you okay? না না না, হঠাৎ করে একটু প্রবলেম হয়ে গেছিল মানে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে দেখেন যে আমরা যেটা বললাম যে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করবো তখন এটা বর্তমানে রেশ বিদ্যমান, যখন আমরা পাস্ট পারফেক্ট করবো তখন কি হবে? দুটো কাজ অতীতে রেশ বিদ্যমান ছিল। ঠিক আছে, যেমন আমি যদি বলি হি হ্যাড টেকেন ব্রেকফাস্ট, এই কি ব্যাপার, ডিড ইউ আস্ক হিম? ইয়া, আই আস্কড হিম। ওকে, হোয়াটস দ্য আপডেট? হি হ্যাড টেকেন ব্রেকফাস্ট, মানে সে ব্রেকফাস্ট করেছিল, কারণ আমি অতীতের ঘটনা বলতেছি এবং অতীতে সেটা রেশ বিদ্যমান ছিল। সাধারণত এত লেয়ারের কথা আমরা বলি না, আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, আমরা নির্ভেজাল। ঠিক আছে, তো মানে নির্ভেজাল বলতে বেশি বলে ফেললাম মনে হয়, যাই হোক আমরা আর কি নির্ভেজাল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা এটা একটা বিষয় যে এটা অতীতের রেশ বিদ্যমান, আর ভবিষ্যতের রেশ বিদ্যমান থাকবে। সাধারণত এরকম ইউজ খুব একটা তেমন একটা হয় না, তারপর গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা জানতে হয়। ভাইয়া হ্যাঁ, ওই যে আপনার পাস্ট পারফেক্ট যেটা, সেটা মানে কি অনেক অতীত থাকলে নাকি ওটাকে উল্লেখ করতে হয়, মানে অনেক দিন ধরে অতীত হয়ে গেছে, অনেক বছর ধরে, তখন আমরা এটাকে ইউজ করি না। দেখুন নর্মালি এটা অনেক বছর ব্যাপারটা এরকম না, এক কথা অতীতের রেশ বিদ্যমান ছিল। যেমন আমি যদি বলি কথার কথা যদি আপনি বলেন, ধরেন স্যার যেমন 2012 সালের এশিয়া কাপের বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা, সেটার দেশ বিদ্যমান তো এখনো আছে, এরকম কিছু এখনো রেশ বিদ্যমান, এটা হচ্ছে ভিডিও দেখলে হয়, এখনো ওইটার এত রেশ বিদ্যমান। আমি আর একটা সহজ এক্সাম্পল আপনাকে দিই। ধরেন মুয়াম্মার গাদ্দাফি নাম শুনেছেন? অবশ্যই অনেকে জানেন। সো লিবিয়াতে এই ভদ্রলোক 42 বছর ক্ষমতায় ছিল। হ্যাঁ, 42 বছর এই যুগের একটা, মানে ওই আগেরকার 1500-1600 সালের ওই হিসাবের, মানে সুলেমান দা ম্যাগনিফিসেন্ট ছিল 45 বছর 341 দিন, এটা আলাদা হিসাব। হ্যাঁ, 46 বছর প্রায় ক্ষমতায় ছিল সুলতান সুলেমান, রাইট, সেটা হিসাব আলাদা। কিন্তু এখনকার সময় মডার্ন টাইমে কেউ মানে 1900 পরবর্তী সময়ে কেউ যে আসলে এতদিন থাকবে এটা কল্পনার বাইরে। 42 বছর সে ক্ষমতায় ছিল মুয়াম্মার গাদ্দাফি। 42 বছর থাকার পরে তার তো একটা সে সিস্টেম, একটা স্ট্রাকচার একটা ডেভেলপ করেছিল। এই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পর ধরুন 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, এখনো লোকজনের মাঝে ধরেন কিছু বিক্ষুব্ধ লোক, ধরেন 1 মিলিয়ন পিপল বিক্ষোভ করছে, সবাই তো করে নাই, অনেকে তো পরে তার চলে যাওয়ার পরে 2-3 বছর পরেও বুঝতে পারছে না আসলে দিন শেষে আসলে আমরা অনেক দিক থেকে বেনিফিটেড হতাম, যেটা এখন হচ্ছি না। গণতন্ত্রের নামে এখন আমরা সেটা পাচ্ছি না, অনেক ঝামেলাও আছে কিছু, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। হ্যাঁ, ঠিক আছে, কারণ অনেকেই আপনারা হয়তো বা মানবেন যা হয়েছে হয়েছে, কিন্তু বাংলাদেশে একটা নির্দিষ্ট ফাউন্ডেশন ডেভেলপমেন্ট এরশাদ যে করে গেছে এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি, যারা মোটামুটি খোঁজ খবর, পলিটিক্স, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, তারপর সিস্টেম, এগুলো যারা নিয়ে কাজ করি তারা অ্যাটলিস্ট বুঝতে পারি, রাইট? তো আমি আগে মনে করতাম যে আসলে যখন আমি পড়াশোনা করি নাই এগুলো নিয়ে, তখন আমার কাছে মনে হতো এরশাদ আসলে আমার এলাকার হলেও, মানে আমি শুনছি খুবই স্বৈরাচারী, মানে অটোক্রেসি মানেই তো খারাপ। হ্যাঁ, কিন্তু পড়াশোনা করে দেখেছি যে বাংলাদেশে হিউজ ডেভেলপমেন্ট অনেক কিছু সে করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে অটোক্রেসি তো অটোক্রেসি, এই আর কি ইস্যু। কারো কথা বলার স্বাধীনতা হয়তো বা একটু কম ছিল, কিন্তু সে তার ডেভেলপমেন্ট করে দিয়েছিল। কারণ হয়তো বা মিলিটারিদের কথা এরকম থাকে, মানুষের কথা বলতে দিলে জীবনে কোনো কাজ করা যাবে না, ওদের চিন্তা ভাবনাটা একটু এইরকম, তো কথা ঠিক। তো যাই হোক, যেটা বলছিলাম, মুয়াম্মার গাদ্দাফি যখন চলে যাওয়ার পর 2-3 বছর পর্যন্ত তার ইয়াটা রয়ে গেছে। তা আপনি বললেন যে একজনের কথা বললেন, he had felt the absence, একজনকে বলেন he had felt the absence of মুয়াম্মার গাদ্দাফি, সে মুয়াম্মার গাদ্দাফির অ্যাবসেন্সটা অনুভব করেছিল।
তার মানে এটা হচ্ছে অতীতে যেটা রেশ বিদ্যমান। আপনি আপনার একজন চাচার কথা বলছেন, বাবার কথা বলছেন, কারণ মুয়াম্মার গাদ্দাফি চলে যাওয়ার পরে অনেকটা সময় চলে গেছে। তো এইটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আমি বলছি। সো এটাকে নিয়ে আপনারা খুব বেশি কোয়েশ্চেন করে জিনিসটাকে আরো কমপ্লিকেটেড করে না, এটা পড়তে পড়তে আপনাদের ঠিক হয়ে যাবে, কারণ এটা খুব রেগুলার ইউজ না। ঠিক আছে, আচ্ছা জাহিদ বলেন। না স্যার, বলতেছি স্যার, গাদ্দাফি, লিবিয়ার গাদ্দাফি ও আমেরিকা কিভাবে গেল? হ্যাঁ ওর বাড়ি তো ওইখানে, মানে গাদ্দাফির বাড়ি আমি দেখছিলাম আর কি, আমেরিকার নিউ জার্সিতে ওর বাসা, ওইখানে একটা আছে গাদ্দাফির বাড়ি। ভাই বাসা তো অনেক জায়গায় থাকতে পারে। এখন হোসনি মোবারক 31 বছর ক্ষমতায় ছিল, এখন টিউনিশিয়া থেকে সেও তো চলে গেছে ইউএসএ তে। এগুলো বড় বড় ব্যক্তিদের বাড়ি তো থাকে, বড় বড় ওইখানে কেউ থাকে ব্যক্তিদের। না, শুধু কয়েকজন লিবে, কয়েকজন ভাই কেউ কেয়ারটেকার থাকে থাকে না ওইখানে। এমন অনেক জায়গা আছে, যে বাংলাদেশেও এমন অনেক ব্যক্তি আছে যাদের বাড়ি প্রাসাদ বানায় রাখছে, থাকে বাইরে। এগুলো কি কারণে কি হয়, এগুলো অনেক রকমের ব্যাপার আছে। তো ব্যাপার হচ্ছে যে সবাই একটা মানে এগুলো কত রকম দেখেন না, কিছু হলেই তারা হঠাৎ করে ইউএসএ তে চলে যায়, এটা কি মজা নাকি? তারা ওইভাবে সেট আপ করে রাখছে, এগুলো অনেক ব্যাপার আছে, সুইস আর ব্যাংক একটা সহ। কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, জি। কোশ্চেনটা হলো, আপনি আমাকে যখন কোশ্চেন করছিলেন তার আগে যেটা শুরু করছিলেন টেন্স 12 প্রকারের কথা বলছিলেন, কিন্তু মানে আমরা তো আসলে মেইনলি ফোকাস দিচ্ছিলাম তো বোধহয় 7 প্রকারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 প্রকার। আমি তারপরে সবকিছু একটু টেনে যাচ্ছি, মানে জি। ব্যাপারটা হলো যে যাতে আমরা টেনে গিয়ে আমরা যাতে একটা সমাধানে নিয়ে আসতে পারি। এটার ভিতরে তো 7 প্রকার আমাদের লাগে, ওই জন্য আমি বলছি যে এটাকে আপনারা জানবেন, কারণ আপনারা এখন অলরেডি একটু অ্যাডভান্স লেভেলে এসেছেন। আপনাদের আইএলস এ দেখবেন পাস্ট পারফেক্ট ইউজ অনেক সময় দেখবেন, ওটাকে পড়ে যাবেন আপনি অটো বুঝবেন যেটা অতীতে রেশ বিদ্যমান ছিল। কিন্তু এগুলো কিন্তু খুব লাইট ইউজ, হালকা ইউজ। তো আমরা হচ্ছে প্রথম যেটা হয় 7টা, যেটা ছাড়া আমরা চলতে পারবো না, ওগুলোকে আগে জেনে নেই। যখন আপনি 7টা একদম স্টেবল হয়ে গেছেন, তখন কিন্তু আপনার আবার নতুন করে 5টা লোড নিতে কিন্তু প্রবলেম হবে না। কিন্তু প্রথম অবস্থায় 12টা খুব চাপ, তাই না? ব্যাপারটা এরকমই আর কি। তো যাই হোক, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এক পাশে রাখি কেন, এগুলোর তো মিল আছে। কেন? দুটাই কন্টিনিউয়াস, তার মানে দুটারই ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? তার মানে এখানেও কোনো পার্থক্য নাই, ভার্বের সাথে আইএনজি থাকবে। খুবই ভালো কথা। কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি, সিন্স অথবা ফর। এই সিন্স অথবা ফরটা কেন হয়? কারণ এখানে একটা নির্দিষ্ট একটা সময়ের ব্যাপার থাকে। তো এখানে যে অ্যামিজার্বিং হবে, অ্যামিজার আইএনজি হবে, এরকম তো আর এখানে হবে না। এখানে একটু পার্থক্য হবে, কারণ এখানে হবে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। অ্যামিজার এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাভ অথবা হ্যাজ, আমি এখানে সংক্ষেপে লিখলাম বিন। ঠিক আছে, তো তাহলে আমরা মোটামুটি এখানকার পার্থক্যটাও আমরা ফিরে আসলাম। আর প্রেজেন্টে এটা হলো, পাস্টে গেলে কি হবে, হ্যাড বিন, ফিউচারে গেলে কি হবে, উইল হ্যাভ বিন, তাই না? সো লadies and gentlemen, আপনারা নরমালি ফিউচারটা কি ইউজ হয়, মানে এই যে যেরকম ধরেন আপনি পাস্ট, আমাদের রেগুলার লাইফে ওইরকম নাই, মানে খুব না এটা আইএলটি মানে এটার ব্যাপারটা কি আসলে কল্পনা। এটার ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস কল্পনা বলতে এরকম যদি সবগুলারই থাকে তাহলে এটা থাকবে না কেন, জিনিসটা মিলিয়ে দেওয়া আর কি। কিন্তু জিনিসটা মিলিয়ে দিলেও আসলে তো বাস্তবিক পক্ষ এরকম ভাবে না, জিনিসটা খুব স্ট্রং কিছু না, বুঝতে পারছেন না? ঠিক কিনা? এই আর কি। তো স্বাভাবিকভাবে আমাদের এইগুলোর ইউজ আপনারা জানেন, আমি আপনাদেরকে বলেছি। পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা एग्जांपल দিবেন? আচ্ছা, যদিও বা আমরা ওই সময়টাতে দিয়েছিলাম আগেও, তারপরেও আমি আরেকবার আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি একটা সহজ বাক্য আপনাদেরকে বলি, একটা বাক্য বলি, ওই বাক্যটাতে আমরা 12টাই করে ফেলি, তাহলে আমাদের সবকিছু কভার হয়ে যায়। ধরেন আমি বললাম যে সে গরিবের সাথে দুর্ব্যবহার করে, he or she misbehaves with the poor। সে গরিবের সাথে মিসবিহেভ করে, he or she misbehaves with poor। তাহলে এটা আমি বললাম। এখন আমি একে একে ইংলিশটা বলি, আপনারা বাংলাটা বলবেন। he misbehaves with the poor, he misbehaved with the poor। সে গরিবের সাথে মিসবিহেভ করেছিল। সে করেছে কেন বললেন? ফার্স্ট টাইম ডেফিনিট করেছিল স্যার। সে গরিবের সাথে মিসব্যবহার করেছে, মানে মিসবিহেভ করেছিল বা করলো। ওকে, তাহলে আমি যদি বলি হি উইল মিসবিহেভ উইথ দ্য পুয়ার,
করবে করবে। না, করবে পুরো সেন্টেন্স বলতে হবে। সে গরিবের সাথে খারাপ ব্যবহার করবে করবে। হ্যাঁ, আপনারা এই পুরো সেন্টেন্স প্র্যাকটিস করার না জন্য হঠাৎ করে শুধু করবে এভাবে বলেন জন্য জায়গা মতো আপনাদের মাথায় আসে না। সবসময় প্রথম অবস্থা কি পুরো সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ আপনার সেন্টেন্স স্ট্রাকচার এখনো বাংলা অনেক সময় ক্লারিফাইড থাকে না। তাহলে হি ইজ মিসবিহেভিং উইথ দ্য পুয়ার, সে গরিবের সাথে দুর্ব্যবহার করতে থাকবে। করতেছে এই যে করে থাকবে, দেখেন এখনো কনফিউশন কেন থাকলো? করছে। আমরা বারবার হ্যাঁ করছে করতেছে করতেছে বা করতেছে না বলে আমরা করছে বলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। করছে, ঠিক আছে। সে গরিবের সাথে মিসবিহেভ করছে, আমি গরিবের সাথে মিসবিহেভ করছি। তা আমরা তো এখানে করে থাকবে কেন আসলো মুবিন, এটা কিন্তু ভুল হয়ে গেল। হ্যাঁ, সে গরিবের সাথে মিসবিহেভ করছে, হি ইজ মিসবিহেভিং উইথ দ্য পুয়ার, হি ওয়াজ মিসবিহেভিং উইথ দ্য পুয়ার। করেছিল, গরিবের সাথে সে গরিবের সঙ্গে misbehave মিসবিহেভ করছিল। করছিল। যে বলেছিলেন করছিল। করেছিল, সে আবার পুরো লাইনটা বলেন। সে গরিবের সঙ্গে সাথে মিসবিহেভ করেছে, খারাপ ব্যবহার করেছে, করেছিল তো না, করছিল করছিল। করছিল। দেখেন পার্থক্যটা দেখেন, কেন বাংলা করি, করেছিল করছিল, এই দুটা পাশাপাশির জন্যই কিন্তু আমরা এক্সাম্পল দিয়েছি। তার মানে এটা থেকে এতটুকু নিশ্চিত যে আপনারা এই 12টা টেন্সের ব্যাপারটা প্রতিদিন প্র্যাকটিস করেন না, এই বাংলাটাকে লেখেন না, আপনারা পাশাপাশি লেখেন প্রয়োজন বোধে। পাশাপাশি এরকম একটা খাতার মাঝখান দিয়ে এরকম দাগ দেন, দিয়ে এরকম 12টা টানেন, এক পাশে বাংলা এক পাশে ইংলিশ লেখেন, একটা বাক্য। এইরকম আপনি 3টে বাক্য নিয়ে করেন, আপনি দেখবেন আপনার কত ক্লারিফাইড হবে। ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। আমি কি বুঝাতে পেরেছি? এরকম করে টানবেন, এরকম করে বক্স টানবেন, এই যে মাঝখানে দেবেন, এই যে এরকম করে 12টা টানবেন। এখানে ইংলিশটা লিখলেন, এখানে বাংলাটা লিখলেন, ঠিক আছে। ইংলিশ লিখে পরে বাংলাটা, মানে আপনার চাহিদা হচ্ছে বাংলাটা লেখা। এইভাবে আপনারা লেখেন তো, লিখে দেখি তো আমরা দেখি তো কারা কারা আপনারা আগামী দিনে এরকম খাতায় লেখে হোক, যে কোনো কিছু হোক, গ্রুপে আপলোড করেন, আমরা দেখবো। এরকম যদি 3টা বাক্য আপনারা করেন না, খালি 3টা বাক্য আপনার মন মতো করেন, আপনি দেখেন যে আপনার কত ক্লারিফিকেশন আসে বাংলার সাথে, আন্ডারস্ট্যান্ডিং। এটা মনে হয় অনেকে আমরা করি নাই। তো স্বাভাবিকভাবে যেটা হলো যে তার মানে হি ওয়াজ মিসবিহেভিং উইথ দ্য পুয়ার, সে গরিবের সাথে মিসবিহেভ। এখনো একজন কে বলছেন করেছিল, বুঝলাম না। করছিল, করেছিল কোনোভাবে হবে না, করেছিল হলে তো পাস্ট মিসবিহেভড হবে। হ্যাঁ, মিসবিহেভ হবে। একটু আগেই তো বললাম, হি ওয়াজ মিসবিহেভ। এই জন্যই বলেছি আপনারা বারবার লিখবেন, কারণ না হলে আপনাদের এই কনফিউশন গুলো আরো বেশি দানা বাঁধবে। হ্যাঁ, তো তাহলে আমি যদি বলি সে হি উইল বি মিসবিহেভিং উইথ দ্য পুয়ার, সে গরিবের সাথে সে দুর্ব্যবহার গরিবের সাথে misbehave করতে থাকবে। সে গরিবের সাথে দুর্ব্যবহার করতে থাকবে। কারণ আপনারা একদম স্পষ্ট দেখবেন আমি এভাবে এক্সাম্পল দিয়েছি, করতে থাকবে, খেলতে থাকবে, চলতে থাকবে। কারণ কি ওটা কন্টিনিউয়াস হতে হবে, মাঝখানে আকার থাকা যাবে না, আবার ও পাশে লাস্টে প্রেজেন্টে থাকতে হবে, তাই না? বা ফিউচার যদি লাস্টে বও থাকতে হবে, তাই না? তাহলে আমরা কি পার্থক্য বুঝতে পেরেছি? সে গরিবের সাথে মিসবিহেভ করতে থাকবে। আমরা তো এভাবে আসলে কথা বলি না, তা আপনারাই নরমালি কথা শুনলেই বুঝতে পারছেন কোনটা কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না। হ্যাঁ, এখন আমি যদি বলি সে গরিবের সাথে মিসবিহেভ, না না না, আমি এটা বলবো না, আমি বলছি হি হ্যাজ মিসবিহেভড উইথ দ্য পুয়ার, কি হবে? সে গরিবের সাথে misbehave করেছে। সে গরিবের সাথে মিসবিহেভ করেছে। তাহলে আমি যদি বলি হি হ্যাড মিসবিহেভড উইথ দ্য পুয়ার, সে গরিবের সাথে misbehave করেছিলই হবে। ওই যে মিনিং একই, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট বাংলা মিনিং একই, আমরা তো বলেছি। কাছাকাছি না, আহা, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা মিনিং তো একই, আমরা এটা বলছি না? এটা কাছাকাছি। যারা এই কাছাকাছি বলবেন জিনিসটা, তার মানে তারা প্র্যাকটিস করেন নাই। কারণ আমি এত ক্লারিফাইড ওয়েতে দেখাইছি, আমার মনে হয় এর থেকে জিনিসটাকে আর ছোট করা সম্ভব না, এমন ভাবে দেখাইছি। হি হ্যাড মিসবিহেভড দ্য পুয়ার, তখন বুঝতে হবে যে তার সাথে আরেকটা ঘটনা ঘটেছিল। এক্স্যাক্টলি, অতীতের কোন একটা রেস থেকে আমি বলছি। এটা কোনো আমার নর্মাল একটা অ্যাক্টিভিটি, একটা সাধারণ কোনো কাজ না, এটা একটা অতীতের রেস থেকে আসছে। কারণ আমি নর্মালি বুঝলাম যে, এই জন্যই তো বললাম যে ইংলিশে বোঝাটা সহজ, বাংলা দেখলে তো মিনিং একই। আমার তো মাথা চুলকানো ছাড়া কিছু করার নাই, কারণ আমি চট করে বুঝে উঠতে পারি না। আপনি এমনিতে যে কোনো শিওর জিনিসও কনফিউজ। আমি পুরোটাকে এক স্টুডেন্টকে
আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম, এটা মানে কি, ওটা মানে কি, সেটা মানে কি। একজন বলছে রহিমের ইংলিশ কি, সে বলছে স্যার শিওর না। কারণ কি সবকিছুতেই কনফিউজ। রহিমের ইংলিশ না জানি চিন্তা করছি এটা আবার কি যে হয়, স্যার এটা আমি শিওর না। ঠিক আছে, তো এইরকম আমাদের ব্যাপারটা আসলে এইরকম, আমরা খুবই কনফিউজড, সবকিছুতেই কনফিউজড, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আলিফ লায়লাতে আমাদেরকে অভিনয় করতে নিলে খবর ছিল আর কি, কোনোদিনই সে ওই টিয়া পাখির ভিতর থেকে প্রাণটা বের করে আনতে পারতো না, রাইট? একটা কনফিউশনে থাকতো। যাই হোক, তো স্বাভাবিকভাবে আমি এটা পর্যন্ত বললাম। And আমি যদি বলি যে আমি না, বাংলা তো বলাই যাবে না, বাংলাটাই আপনাদের কাছে ক্লিয়ার করতে হবে। হি উইল হ্যাভ মিসবিহেভড উইথ দ্য পুয়ার। সে গরিবের সাথে মিসবিহেভ করতে থাকবে। ছি করতে থাকবে, দেখেন তো এটা তো কন্টিনিউয়াস হয়ে গেল না, করে থাকবে, গরিবের সঙ্গে করে থাকবে। করে থাকবে, খেলে থাকবে। এখন এইভাবেও কি আমরা কথা বলি আদৌ? আপনারা বাংলাটা শুনলেই বুঝে ফেলছেন যে কোনটা আমাদের কাজে লাগে, কোনটা আমাদের কাজে লাগে না, তাই না? আপনাদের আজকে একটা কাজ, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদেরকে আমি প্রচুর সম্মান করি, আপনারা প্রত্যেকে বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে বা অনেকে বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে যাবেন। তো আমি বলবো যে আপনারা যে স্বপ্ন উদ্দেশ্য নিয়ে এসেছেন, একটু একটা খাতার পৃষ্ঠা ইয়া করে একবার লিখে দেখেন 12টা, এপাশে বাংলা এপাশে ইংলিশ, 12টাকে মিলায় দেন। যার কনফিউশন আছে আমাকে মানে মাথার ঘাম মানে আমাকে ঘামিয়ে ফেলেন এইটার জন্য, যেটা আমাকে বুঝাইতে বাংলায় লিখতে হবে। হ্যাঁ, বাংলাটাই লিখতে হবে। মানে আমি চাচ্ছি আপনার মাথায় জিনিসটা কনসেপ্টটা বসে যাক। মানে 12টা টেন্স আপনি একটা ইংলিশ লিখবেন, আপনি শুধু ইংলিশ লিখবেন, একটা বাক্য খালি ইনডিফিনিটলি লিখবেন, লেখার পরে ওইটার 12টা করে ফেলবেন, ইংলিশটা আগে শেষ করবেন, কারণ ইংলিশটা আপনার জন্য সহজ। এখন তো আপনার জন্য ইংলিশটাই সহজ, তাই না? তা আপনি ইংলিশটা লিখে ফেলবেন, তারপর আপনি ডান পাশে করে এই যে বাংলাটা লিখে ফেলবেন, যে বাংলাটা কি দাঁড়ায়। তখনই আপনি দেখবেন যে অবশ্যই শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টেরই মিনিং মিলবে, আর কারো মিনিং মিলবে? আর কারো মিনিং মিলবে না, শুধু পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের মিনিং মিলবে। তার মানে আপনি যদি না মেলে আবার, তাহলে এটা ভুল হবে, যে কোনো একটা ভুল হয়েছে, ঠিক কিনা? তো ব্যাপারটা এরকমই, আপনারা যখন এই জিনিসগুলোকে মিলাবেন তখন আপনাদের জন্য ক্লারিফিকেশন আসবে, জিনিসগুলো পরিষ্কার হবে আপনার জন্য একদম ক্লারিটি চলে আসবে ব্রেনে, যে কোনো সময় আপনাকে বললেই ধাম করে চলে আসবে। ঠিক আছে, এই আর কি। তো আমি যদি বলি যে সে মিসবিহেভ করছে, এখন আমি যদি বলি সে 1 ঘন্টা ধরে গরিবের সাথে মিসবিহেভ করছে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। স্যার বাংলা কেন স্যার, আপনি তো ইংলিশ বলবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। He has been misbehaving. He has been misbehaving with the poor. তাহলে আমি যদি বলি সে 1 ঘন্টা he had been misbehaving with the poor, কি হবে? সে 1 ঘন্টা ধরে মিসবিহেভ করছিল। এক্স্যাক্টলি, এই যে করেছিল আবার কিন্তু ফেরদৌসি ম্যাম এলোমেলো হয়ে যাচ্ছে। করেছিল বলছেন, করছিল তো, আচ্ছা কন্টিনিউয়াসে করেছিল হওয়ার কোনো সুযোগ নাই, করেছিল বুঝতে পারতেছি, কিন্তু বলার সময়টা ওরকম হয়ে যাচ্ছে, অভ্যাস নাই আমাদের, এটা হতেই পারে। দেখেন, করেছিল ব্যাপারটা এটা কখনো ইনডিফিনিট বা পারফেক্ট ছাড়া সম্ভব না, আর কন্টিনিউয়াসে সবসময় করছিল, এটা করেছিল কখনোই কন্টিনিউয়াসে আসবে না। ঠিক আছে, তাহলে আমি যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বলি, তাহলে হি উইল হ্যাভ বিন মিসবিহেভিং উইথ দ্য পুয়ার ফর 1 hour। সে গরিবের সাথে সে একের সাথে 1 ঘন্টা যাবত মিসবিহেভ করতে থাকবে। এক্স্যাক্টলি, করতে থাকবে। এইভাবে যদি গরিবের সাথে বলি, গরিব বলে যে দরকার নাই, এরকম বাক্যের হতাশ অবস্থা, তাই না? ওরা তো এটাও বলতে পারে, ওরা করতে থাক আমার সাথে, তুমি তো দাও শুনতে হলে আমরা শুনতে থাকবো, দেখে নিতে থাকবো। এভাবে যদি বাংলা বলা যায়, তাহলে ভাষার জন্য যারা জীবন দিছে ওরা বলবে ব্যাগ দাও রক্ত, কি এগুলো পাইছো তোমরা, এইটার জন্য রক্ত দিছি নাকি? মানে সিচুয়েশন কিন্তু তখন খারাপ হয়ে যাবে, তাই না? আমরা ওদিকে না যাই, আমরা কিন্তু বুঝতে পেরেছি একটা স্ট্রাকচার আমাদের বেসমেন্ট, এবং এটাতে আমার কিছুটা নিজের কাছে ব্যর্থতা মনে হতে পারে যে কেন আমি আরো আগে এইভাবে করে নেই নাই জিনিসটা। হ্যাঁ, কারণ আপনাদের এখনো দেখা যাচ্ছে আপনার অতীতের জিনিসগুলোকে মনে রাখবেন, পাওয়ার চেয়েও ধরে রাখাটা তো কঠিন, এটা তো আপনারা সবাই জানেন। ব্যাপারটা হচ্ছে এই জন্য যা পড়েছেন তার একটা সুন্দর স্ট্রাকচার আপনারা কেউ নোট করেছেন, দেখাতে পারবেন যে এই আমি করেছি। আচ্ছা, বাহ, 2-4 জন দেখা যাচ্ছে, আর 2-4 জন মনে ঘুরতেছে কিসের নোট রে, বুঝলাম না, আমি জানি না কেন, আমি তো ক্লাসেই ছিলাম।
তাই না? স্যার করেছেন। হ্যাঁ, অনেকে করেছেন, অনেকে শুরু করেছেন, অনেকে করছেন, বাহ ভালো। আর যারা করেন নাই, যারা কেবল শুনলেন, তারা একটু গ্রুপে জেনে নেওয়ার চেষ্টা করেন কি নিয়ে দিয়েছিলাম আমরা আসলে। Right? আর যাই হোক, পুরো যা যা পড়েছি তার একটা তাহলে আমরা মোটামুটি এই স্ট্রাকচারটা আমাদের যারা যারা একটা স্ক্রিনশট নিতে চান একটা নিতে পারেন। আমি আরেকবার একটু আমরা ক্লারিফাই করেছি 12টা জিনিস পাশাপাশি। তো এই জিনিসটা স্ক্রিনশট কি ডান শরীফুল? ডান স্যার। নরমালি আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন লাইসেন্স জেন্টলম্যান, এটা কি আপনি যদি এই সম্পূর্ণ প্র্যাকটিসটা সামহাউ আপনার 12টা টেন্স প্রতিদিন একবার করে মিলায় নিতে 5 মিনিটের বেশি লাগার কথা। প্রতিদিন কি করলেন, একটা বাক্য ধরলেন, ওই বাক্যর 12টা গোষ্ঠী আমি উদ্ধার করব। প্রতিদিন করলে স্যার 5 মিনিট লাগবে না, কিন্তু 15 দিন পরে যদি একদিন করতে যাই তাহলে 30 মিনিটে হবে না। হ্যাঁ, মানে তখন দেখা যাচ্ছে যে যা পড়ছিলাম যা জানি তাও এলোমেলো হয়ে যাবে, তাই না? এরকম একটা ইস্যু হবে। আচ্ছা, এটা হতে পারে, সমস্যা নেই। তবে প্রতিদিন দেখা যাচ্ছে করলে 2-3 মিনিট দেখবেন যে আপনি মনে মনেও মিলায় ফেলতে পারবেন। হ্যাঁ, ওসমান গনি কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিল মনে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন না। বলছি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে একটা ঘটনা থাকছে আর পাস্ট পারফেক্টে দুটো ঘটনা থাকছে কেন? এটাও পারফেক্ট ওটাও পারফেক্ট, ওটাতে কেন দুটো থাকলো না? না না না, প্রেজেন্ট দুটো ঘটনা না, আমি দুটো ঘটনা কথা বলছি না, আমরা বলছি অতীতের কোনো ঘটনা, দুটো ঘটনা না। অতীতের কোন একটা ঘটনা যেটা রেশে আমরা বলছি, মানে ফলাফল, ওটার একটা ফলাফল বিদ্যমান আছে যেটার প্রেক্ষাপটে আমরা বলছি। হ্যাঁ, মানে ওই রেশটাকে নিয়ে কথা বলছি, রেশ আছে কি নাই, রেশ আছে কি নাই। ব্রিটিশরা যে আমাদের 190 বছর আমাদেরকে শাসন করেছে, হ্যাঁ, এখন আজ থেকে 50 বছর আগের কথা যদি আমরা বলি বা 20 বছর আগের কথা যদি আমরা বলি, বা আমরা 1982 পরে যখন ঢাকা থেকে ঢাকা হলো ওই সময়টার কথা যদি বলি, কিংবা আমরা ক্যালকাটাতে স্টিল আপনাদের কাছে মনে হয় যে যদি আপনাদের বাবা দাদারা বলে যে আসলে 30 বছর আগেও প্রভাব ছিল, এখন হয়তো বা প্রভাব আস্তে আস্তে নাই, 30 বছর আগেও প্রভাব ছিল, এই যে প্রভাবটা বা রেশটা যে বিদ্যমান ছিল, এটা কিসের কথা বলছে? এটা কিন্তু অতীতের রেশটা বিদ্যমান ছিল, কারণ আপনার বাবা বর্তমান সময়ের কথা বলছে না, উনি 20-30 বছর আগের কথা বলছে, যখন প্রযুক্তি এত উন্নত হয় নাই, যার ফলে এই রেশগুলো কমে যাবে, ব্যাপারগুলো এরকম হয় নাই, ঠিক কিনা? বুঝতে পারছি কি ওসমান গনি? না স্যার, বুঝতে পারলাম। না না, আমি বললাম যে এটা তো অতীতের একটা রেশ, তাই না? যেমন আমি আপনাকে বলি, আপনার বাবা বলছে, যেমন আপনি প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্টেন্স লেখেন আর পাস্ট পারফেক্টের একটা সেন্টেন্স লেখেন। প্রেজেন্ট পারফেক্টে লেখার দরকার নেই, পাস্ট পারফেক্ট আগে লিখছি। সেটা হচ্ছে আপনার বাবা বলছে, গল্পটা আপনার বাবা বলছে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো আপনি বললেন যে জয়েন করছে কে এটা, আপনার বাবা বলছে যে ধরেন আমাদের দেশের মানুষরা আগের নিয়ম কানুন, আচ্ছা আপনার বাবা এইরকম বাদ দেন, 30 বছর, আমরা তখনও আগের নিয়ম মেনেছিলাম। অদ্ভুত, বাংলাটা একটু অদ্ভুত। আমরা তখনও আগের নিয়ম মেনেছিলাম, ধরেন আপনার বাবা 10-20 বছর 25 বছরের আগের কথা বলছে। প্রযুক্তি উন্নত না হওয়ার কারণে, প্রযুক্তি কিন্তু লাস্ট 10 বছরে কিন্তু বিশ্ব হঠাৎ করে কোথায় যেন চলে গেছে, তাই না? 2010 সালে আমরা দেখেছি কোন স্মার্টফোন ওইভাবে অ্যাভেলেবল ছিল না,
হাতে গোনা 2-4টা মানুষের স্মার্টফোন। আমার কাছে স্পষ্ট মনে আছে 2011-তে মনে হয় কি 2012-তে একজন হঠাৎ করে এরকম ফোন এরকম জুম করলো, মাত্র 9 বছর আগে। এই টাচ স্ক্রিন এরকম করলো, ছবি বড় হয়ে গেল, আমি চমকে উঠছি, লেখা বড় হয়ে গেল, মাথা নষ্ট। কিরে ভাই, এটা কি ধরনের? কারণ এই প্রযুক্তির সাথে তো আমি অভ্যস্ত ছিলাম না। এবং টাচ ফোন, অনেকে বাটন ফোন চালাতো, টাচ ফোন যে এভাবে সবার হয়ে যাবে এটা তো আমরা কল্পনা করি না। আমরা মনে করছি টাচও থাকবে বাটনও থাকবে। আমার কাছে টাচ কিন্তু বিরক্তি লাগতো। তো একটা সময় যখন ইউজ করতে করতে এমন হয়ে গেল, যখন বাটন ফোনে চাপ দিলে ডায়াল করি 2 বার 3 বার চাপা লাগে, কাজ করে না। মানে কারণ কি, সফট ভাবে একটু এরকম করি, মানে মানে এই বাটন ফোনে ইয়া করলে এইরকম করতে হয়, মানে মনে হয় আমি ফোনের উপর উঠে করছি ব্যাপারটা এইরকম, তাই না? দেখেন স্যার এখন আমি একটু আগে এটাকে শেষ করে নিই। আপনারা জিনিসটা নিয়ে মানে একদম হুদাই বেশি টেনশন করতেছেন। তারপর আমি বলি, আমরা তখনও আগের নিয়ম মেনেছিলাম। তো ধরেন 20 বছর আগের গল্প বলছি, তো উনি কোন সময়ের কথা বলছে? ধরেন 190 বছরের যে জিনিসটা ছিল, যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল, আপনার বাবা কলকাতাতে এই কথাটাই, এই পশ্চিমবঙ্গে এই কথাটাই বলছে, তাই না? তো উনি বলছে আমরা তখনও আগের নিয়ম মেনেছিলাম। তখন উনি এটার, তার মানে ওইটা একটা রেশ যদি উনি বুঝিয়ে থাকে, যদি উনি রেশ না বুঝে তাহলে তো সিম্পল, কিন্তু উনি রেশও তো চাইলে বুঝাতে পারে, তাই না? যে এটা রেশটা এখনো তখনও ছিল। তখন ওনার আপনার বাবা কি বলে, উই হ্যাড ফলোড দ্য প্রিভিয়াস ল ইয়েট। আমরা তখনও আগের নিয়ম মেনেছিলাম। এই তখনও কথাটা দিয়ে আসলে আমরা একটা তখনও মানে একটা রেশটা যে বিদ্যমান ছিল এটাকে বোঝানোর চেষ্টা করছি। তখনও মেনেছিলাম মানে এটা তখনও মেনেছিলাম মানে কি, এটা অতীত থেকেই চলে আসছিল একটা ব্যাপার, তাই না? তার মানে এটা অতীত থেকে একটা জিনিসের রেশ বিদ্যমান। কিন্তু আপনার বাবা যখন আজকে আপনার 2021-এ এই ঘটনা বলছে, 2021 থেকে দেখলে তো ওই 20 বছর আগে কি করছে সেটাও তো অতীত। তার মানে এটা বর্তমানে রেশ বিদ্যমান থাকতে পারে না, তাই না? আর আপনি যদি বলেন যে আমি এটাকে ফলো করেছি, সম্প্রতি আমি এটাকে ফলো করেছি, সম্প্রতি আমি আগের নিয়ম মেনেছি, সম্প্রতি আমি আগের নিয়ম মেনেছি, হতে পারে না 50 বছর আগের ফ্যাশন এখন আবার চলে আসছে, 40 বছর আগের ফ্যাশন আস্তে আস্তে আবার চলে আসছে না? তাহলে সেক্ষেত্রে কি বলছে, ওকে আপনি বললেন যে উই হ্যাভ ফলোড দ্য প্রিভিয়াস ল রিসেন্টলি, অথবা রিসেন্টলি উই হ্যাভ ফলোড দ্য প্রিভিয়াস ল, আমরা রিসেন্টলি ওই অতীতের লটা আমরা মেনেছি, হতে পারে না? এই কমপ্লিকেটেড জন্যই তো মানুষ এত বেশি ইউজ করে না। কিন্তু আপনি যদি দেখেন তখন তো আর স্কিপ করতে পারবেন না, তখন তো বুঝবেন এটা অতীতের রেশ বিদ্যমান। বুঝতে পেরেছি কি? এই খুব বেশি এই একটা বাক্য নিয়ে পৃথিবীর সবকিছু এটার উপর ডিপেন্ড করবে না, সেটা নিয়ে খুব বেশি টেনশন নিয়েন না। হ্যাঁ, তো আশা করি বুঝতে স্যার পেরেছেন। এই ভাইয়া আমি বাক্যটা লিখে একটা নেবেন, এটা কোনো স্ক্রিনশট বলছিলাম, দিচ্ছি না। জি, ভাইয়া এই ইয়েটা কেন আসলো তখনও, ঠিক আছে, তখন? ও ও কথাটা ও, ঠিক আছে। ইয়ে তো স্যার অনেক যেমন সময় এখনো এখনো মানে এই এখন জন্য এটা আসলে এখনো তখনও দিয়ে না, এটা হচ্ছে ও, ইয়েটার মিনিংটা হচ্ছে ও, মানে কোনো কিছু শেষে ও। যেমন আমি যদি আপনাকে বলি কথা কথা, আমি এখনো ব্যস্ত, আই এম বিজি ইয়েট, মানে এখনো, মানে এটা জায়গা, মূল জিনিসটা হচ্ছে ও কথাটা থাকবে, ঠিক আছে? মানে ওর থ্যাংক ইউ। আগে কিছু একটা থাকবে, এখনো তখনও, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে? স্যার এই এই আর কি। বাক্যটা কি এইভাবে হতে পারে স্যার? আমরা তখনও এই নিয়ম মেনেছিলাম। না, এই নিয়ম বলতে তাহলে তো এখনো আছে। জি স্যার, আমরা তখনও এই নিয়ম মেনেছিলাম, তাহলে তো অতীতের রেশ এটাতে আসে না স্যার? না না, মারাত্মক পেঁচানো শুরু করেছে, হাই রে ভাই। তার মানে তো আগে তখনও এই প্রিভিয়াস নিয়ম মেনেছিলাম ভাই। আপনি জিনিসটা বেশি ম্যাথমেটিক্স এখন চলে যেতে হবে। আমরা এই 1947 সাল থেকে, মানে 1857, ধরেন আমরা ধরলাম 1890 সালের জিনিসটা ওনার বাবা 1990-এ মেনেছিল। এখন এইটার গল্প উনি বলতেছে 2021-এ। তার মানে উনি কি বলছে, এখন থেকে অতীতের গল্প বলছে, তারও আগের যে রেশ বিদ্যমান ছিল। তা আপনি যদি এখনকার সময়ের কথা বলেন তাহলে তো এটা আপনি এখান থেকে এখানে নিয়ে আসলেন চলে, এখন এটা ধরেন নাই, সেইটার ক্ষেত্রে বলছে। কত আপনারা দেখেন যেটা প্রয়োজনীয় এটা রিভিশন দেন না,
কিন্তু অপ্রয়োজনীয়টাতে আপনার যে ইন্টারেস্ট, হ্যাঁ স্যার বলেন তো একটু ব্যাপারটা কি, মানে এরকম একটা সিচুয়েশন আমার কাছে এটা খুব মজাই লাগে। রাইট, প্রয়োজন যেটা সেটা নিয়ে রিভিশন দিতে পারছে না, কিন্তু এটা নিয়ে আচ্ছা স্যার তাহলে তাহলে এই ব্যাপারটা কি হবে বলেন তো, মানে এটা খুব মানে আসলে কি যে বলবো, আমি না ভাষা হারিয়ে ফেলছি। আচ্ছা নেন স্যার, ladies and gentlemen, কিন্তু আপনাদের ইন্টারেস্ট কিন্তু আমাকেও এক্সাইটেড করে ফেলে, আপনারা এটা খেয়াল করছেন তো, মানে এরকম অপ্রয়োজনীয় জিনিস আমিও কতক্ষণ ধরে বক বক করতেছি, এটা একটা বিষয় না, তার মানে আমিও এক্সাইটেড। আচ্ছা চলে আসি, সো ladies and gentlemen, আমরা এখন একটু আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এরপর আমরা বলেন তো আমাকে একটু অ্যামিজার গোয়িং টুর কথাটা আমরা কি বলছিলাম, স্যার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল ভাই? স্যার, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট এর একটা অনুযায়ী মানে মানে আইডেন্টিফাই করার এটা কেমনে স্যার গুলিয়ে যায়? বুঝলাম না, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কি এই দুইটা বলেন, জিনিস। কেন কি সমস্যা হয় আপনার? আমি এতক্ষণ কি বললাম তাহলে শরীফুল? আপনি তো স্যার পুরো প্রেজেন্ট লেকচার পারফেক্ট বলতে গেলে তো মানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে না, প্রায় সময় তো হয়ে যায় এরকম। বুঝলাম না শরীফুল, আপনি ক্লাস তো করছেন আগে, পাস্ট জি স্যার, পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের পার্থক্য কোথায় আমরা বলি নাই? জি স্যার, অতীতে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট একই সেম, সমস্যা নাই, কিন্তু মানে যে প্রেজেন্ট পারফেক্ট এর সাথে অবাক না বিষয়টা? প্রেজেন্ট পারফেক্ট তো আমরা বলেইছি, কিনেছি, খেলেছি, দেখেছি, এটা তো রিসেন্ট অ্যাক্টিভিটিস, আমি বলছি না এটা বর্তমানে রেশ বিদ্যমান, কাজ অতীতে হয়ে গেছে, বর্তমানে এখনো রেশ বিদ্যমান, তাই না? আর যখন আমাদের পারফেক্ট কি নিয়ে কাজ করে? পারফেক্ট রেস্ট বিদ্যমান, যেটা রেশ নিয়ে কাজ করে, কখন কখন? তিনটা অপশন বর্তমানে আছে, পূর্বের বর্তমান না, রেস্টে বর্তমান তিনটা থাকা। অপশন ভাই, আমাদের টেন্স তো তিন প্রকার, জি স্যার, মানে মানে আমাদের যে ইয়াটা আমরা করব পারফেক্ট, পারফেক্ট কত প্রকার, 3 প্রকার, কি কি? পাস্ট প্রেজেন্ট ফিউচার। প্রেজেন্ট পাস্ট ফিউচার বলেন, সহজ করে বলেন, খালি পেঁচেন, আবার পাস্ট এলোমেলো করে বলতেছেন, বুঝলাম না। প্রেজেন্ট পাস্ট ফিউচার সহজ করে, স্যার পূর্ব থেকে আসলাম। না না আপনি প্রেজেন্ট পাস্ট ফিউচার বলেন, সহজ করে বলেন। জি স্যার, ঠিক আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার। ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার বলছেন, আমরা কি নিয়ে কথা বলতেছি এখন? প্রেজেন্ট। কেমনটা লাগে? আমরা রেশ বিদ্যমান নিয়ে কথা বলতেছি না, স্যার জি, মানে আসলে Past মনোযোগ নাই, perfect. এটা হলো সময়। তো আমরা পারফেক্ট ইয়া দিয়ে রেশ বিদ্যমান নিয়ে কথা বলছি। রেশ বিদ্যমানের কয় অবস্থা? 3 অবস্থা। কি কি? প্রেজেন্ট পাস্ট ফিউচার। তার মানে কখন কখন একটা বর্তমানের রেশ হইতে পারে, একটা অতীতে হইতে পারে, একটা ভবিষ্যতে হইতে পারে। জি অতীতের রেশ বুঝাইলে কি হবে? স্যার পাস্ট পারফেক্ট। এই যে এক্সাম্পল লেখা আছে, তাই না? বর্তমানে রেশ বিদ্যমান, বর্তমানেও এখনো রেশ আছে, কি হবে তাহলে? প্রেজেন্ট পারফেক্ট। আর ভবিষ্যতেও থাকবে রেশ, ফিউচার পারফেক্ট। ফিউচার স্যার বাংলা মিনিস্টার ব্যবহার করতে গেলে গুলিয়ে দেয় স্যার। ছি ছি ছি, তার মানে আপনি ওই যে রিভিশন দেন নাই। খেলেছি আমরা একার থাকা না থাকা নিয়ে কত কথা বলছি, প্রেজেন্ট পারফেক্টের তো প্রবলেম হতেই পারে না, এটা একেবারে আমি মেনেই নিব না, কারণ এটা নিয়ে আমি এত বক বক করছি ওই সময়টাতে। মানে যেহেতু আপনারা বাটন প্রেস করলে আমি বলছি, এই এই সুবিধার কারণে আপনারা রিভিশন দেন না, তো জিজ্ঞাসা করলেই বলে দেয়, ঠিক আছে, অন্য ট্রেডিশনাল টিচারদের মতো না, এই জন্য আপনাদেরও রিভিশন দেওয়ার দরকার নেই। আরে কি আছে, জি স্যার রিভিশন দিই তো। হ্যাঁ শুনছেন, এটা তার প্রকাশ নাই শরীফুল, আপনাকে বকা দিচ্ছি কারণ স্নেহ করি জন্যই, যে তার মানে ওটা গুরুত্ব দিলে এরকম হতো না। আজকে একই জিনিস বারংবার আমি বলছি, কি বলেন? আপনার বাস্তব কথা, অন্য অনেকের সাথে আরো দেখবেন অনেকের, মানে আপনি, আমার তো ফ্রি ক্লাসে আমি অনেক কিছু বুঝাই দেই যে আসলে আমি কেমন টাইপ। আপনারা কি মনে হয় নাই একবারও যে ফ্রি ক্লাসে আমি যতটা ভাঙি, যতটা হয়, কিন্তু আমি এই এই ক্লাসে আমি তার থেকে বেশি ভাঙি, ঠিক কিনা? তাহলে ফ্রি ক্লাসের ওটা ভাঙা দেখে অনেকে বলে যে এত ডিটেল তো কেউ যায় না, সেখানে আমি এখানে আরো ডিটেল, আরো ভালো করে বোঝার চেষ্টা করি। তা আপনারা যদি একেবারেই ছেড়ে দেন যে না আরে কি আছে বলেই তো যাচ্ছে, তখন কিন্তু আমার কোনো সমস্যা নেই। 11 ক্লাস পরে কোর্স শেষ হয়ে যাবে, আমার নতুন কোর্স আসবে, আপনি চিন্তা করেন আপনার কি হবে। আপনাকে যা দেওয়া হয়েছে তা আসলে আপনি কাজে লাগাচ্ছেন না, তাই না?
এটা বুঝেন, ঠিক আছে? তো এই জন্য এটা সবার প্রতি, এটা শরীফুলের শুধু কথা না, সবার প্রতি, যে আপনারা সবাই একটু প্লিজ এক্সারসাইজে ফিরে আসেন আপনাদের সুদিনের জন্য। হ্যাঁ, আচ্ছা, আমাদের অ্যামিজার গোয়িং টুর কথা আমরা যদি বলি, যেহেতু শরীফুল খুব সিনসিয়ার, এই জন্য শরীফুলকে হয়তো বা একটু হালকা বললাম, কারণ শরীফুলের কাছে তো এটা ইয়া না, যে কারণ কথাগুলোতে বোঝা যায় যে রিভিশন দেয় নাই, ঠিক আছে? তারপরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা অ্যামিজার গোয়িং টুর আমাদের কাজটা কি? প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, ভেরি গুড। তার মানে কি একটা কাজ শুরু হয়েছে, মানে আমার প্রসেস শুরু হয়েছে, কাজ এখনো হয় নাই, তাই না? যেমন আমি দরজা খুলতে যাচ্ছি, এখানে একটা ইনডিফিনিটেরও ইউজ হয়, তাই না? একটা ইনডিফিনিটেরও ইউজ হয়। আমি দরজাটা খুলতে যাচ্ছি, আমরা লঞ্চ করতে যাচ্ছি, আমরা এটা করতে যাচ্ছি, আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, কি হবে? We are going to Launch a launch a product. about to launch a product. Launch a Not about new business. We are going to launch a new product. দেখেন, আমরা এখনই একটা প্রোডাক্ট লঞ্চ করব, এখনই কথাটা যদি থাকে, I can still remember. About to. We are Amazar about to হবে কখন? যখন এখনই কথাটা থাকবে, তাই না? নতুবা যদি এখনই না পাই, তাহলে কি হলে Amazar about to বুঝবো? going to থাকবে, but ভেরি নিয়ার ফিউচার তো ইংলিশে গেল, আমি বাংলা। এক্স্যাক্টলি, হিরক ঠিক বলেছে, হিরক রাজা, ঠিক আছে? হয় বা একদম হয় বা হওয়ার অবস্থা বা হওয়ার উপক্রম, মানে হয়, যেমন ক্লাসটা শুরু হয় অবস্থা, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এইরকম একটা অবস্থা বুঝলো অ্যামিজার অ্যাবাউট টু বুঝাতে পারে। যেমন ভবনটা পরে মানে পর অবস্থা বা হয় অবস্থা, এইরকম একটা। দ্য বিল্ডিং ইজ অ্যাবাউট টু কোলাপস, এখনই পড়ে যাবে, অথবা পর অবস্থা, ভবনটা পর হয়েছে। দ্য বিল্ডিং ইজ অ্যাবাউট টু কোলাপস, বুঝতে পারছি কি? ঠিক আছে, আপনারা ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 4, পেজ নাম্বার 45 এ যে আপনারা দেখবেন, এক্সাম্পল তো এখানে দেওয়াই আছে, এবং 44 এবং 43 তেও আপনাদের দেখবেন সুন্দরভাবে এগুলো জিনিসগুলোকে ব্যাখ্যা করা আছে, কত ধরনের এক্সাম্পল দিয়ে, তাই না? ঠিক আছে, এগুলো তো আপনারা নরমালি দেখলেই পাবেন, কারণ 43 এবং 44 তে ইন্ডিকেটিং ফিউচারটা দেওয়া আছে, আর 44 এ ভেরি নিয়ার ফিউচারটা দেওয়া আছে। তো আমরা কিন্তু ওয়াজ ওয়ার অ্যাবাউট টু শিখিয়েছিলাম, আমরা শেয়ার করেছিলাম আপনাদের কাছে, যেমন ফুলটি ফুটি করে ফুটলো না, ফুলটা ফুটি ফুটলো না, বাচ্চাটা কান্না করেও করলো না, তাই না? ঠিক আছে, তাহলে বাচ্চাটা কান্না করেও করলো না, কি হবে? ভালো করে খেয়াল The children, the baby is about to cry but didn't. এখন আপনারা বলেন আমি বাংলাটা কি বলছিলাম? বাংলাটা হচ্ছে বাচ্চাটি কেঁদে করেও কাঁদলো না। জি স্যার। কোন টেন্সে আছে? না তো আসলে কোন সেটআপের না, এটা তো না, আপনারা সবাই করলেন ইজ দিয়ে না, was ভাইয়া, was। আগে বলছিলেন কি আমি কিন্তু রেকর্ডিং শুনবো, এরকম করিয়েন না, আপনি একটু ইজ বলছেন না। baby was about to আরে cry। আল্লাহ, ঠিক আছে স্লিপ অফ টাং হবে ভাইয়া, হয়তো বা স্লিপ অফ টাং। আমি রেকর্ডিং সরি, শুনবো, আই এম সরি, না ইটস ওকে, ঠিকই আছে। এখন যদি বিভিন্ন পরীক্ষা বা যে কোনো জায়গায় এক্সাম গুলোতে যদি এরকম সরিটা গ্রহণ করে তাহলে ভালোই হবে, ওরা বলবেও না কিছু, এটা একটা মজা। আচ্ছা যাক, তাহলে আমরা কি বুঝতে পারছি? the baby was about to cry but didn't, তো কাঁদলো না, আমরা রাইটিং এ লিখলে ডিড নট লিখবো, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? আমাদের কাছে ক্লিয়ার? তাহলে এটা অ্যামিজার অ্যাবাউট টু, ওয়াজ অ্যাবাউট টু গেল। প্যাসিভের ব্যাপারটা আপনাদের কাছে মনে আছে? বাংলায় কি থাকলে কি হবে, কে বুঝিয়ে দেবেন? খালি বলে যাবেন দ্রুত। বুঝে নেই স্যার। বাংলায় ধরেন, আচ্ছা মানে হয় থাকলে হয়েছিল, was were, হয় হয়েছিল,
তারপর আপনি আমাকে আপনারা বলেন, আমি হবে। দেখবো। হবে, হবে, হচ্ছে, 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 হচ্ছিল, হয়েছিল, এই যে উচিত, দেখেন এখনো শারমিন ম্যামের প্রবলেম আছে। হচ্ছিল, তারপর উচিত, উচিত, হয়েছে, আচ্ছা উচিত একটা যেতে দিলাম, যেতে যেতে পারে, পারে। হতে পারে, যেতে পারে বা হতে পারে একই জিনিস। আর হয়েছে, হয়েছে, হয়েছে। আচ্ছা, হয়েছে ক্ষেত্রে কি হবে? have been, has have been, been, has been, হ্যাভ অথবা হ্যাজ have বিন, three, তাই না? আচ্ছা, have three, তারপর যেতে পারে ক্ষেত্রে can maybe, be, can maybe, মেবি বা ক্যান বি, ক্যান বি প্লাস ভার্বের। হ্যাঁ ওটা তো আমাদের সব পাস্ট পার্টিসিপল তো অবশ্যই প্যাসিভ, মানে আমরা এটাকে একদম সবার ক্ষেত্রেই। তারপর উচিতের ক্ষেত্রে কি হবে? should be, should be, হবের ক্ষেত্রে কি হবে? will be, will be, উইল বি। হয়ের ক্ষেত্রে কি হবে? amizar, তারপর হয়েছিলর ক্ষেত্রে কি হবে? was were, হচ্ছের ক্ষেত্রে কি হবে? are being, amizar, being, অ্যামিজার বিং। আচ্ছা, হচ্ছিলর ক্ষেত্রে was were be, ওয়াজ ওয়্যার বিং। এখানে সব থেকে ব্যতিক্রম ধর্মী কোনটা নিয়ে মানুষের সাধারণত ঝামেলা হয়? খুবই সহজ, কিন্তু সবচেয়ে ব্যতিক্রম ধর্মী হয়, amizar, হয়, 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 হয়। হয়, কারণ কি এই হয়টা বাংলা বাক্যে উজ্জ্ব থাকে, মোস্ট অফ দ্য কেসেস এটা চেহারাটা দেখা যায়, আর সবার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের জন্য খুব সহজ এটা। যদি বাংলা বাক্যে হোক থাকে, হোকের সিস্টেম কি বলছি? হোক let the, লেট ডট ডট ডট, the, object, তারপর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? এই যে অবজেক্ট বা এখানে যাই বসান, যেমন রুমটা পরিষ্কার করা হোক, লেট দ্য রুম বি ক্লিন। তাহলে আমি যদি বলি বিলটা স্যাংশন করা হোক, কি হবে? কি হবে? the bill, Let the bill be approved. দেখেন স্যাংশন, স্যাংশন মানে অনুমোদন করা, স্যাংশন। হ্যাঁ, এটাই হচ্ছে কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ, স্যাংশন। let the bill be, Let the bill be sanctioned. লেট দ্য বিল বি Sanctioned. স্যাংশন। আচ্ছা, স্যার লেট নিয়ে আমার একটা কোশ্চেন আছে। এই লেটটা আমরা তো এর আগে অনেক Positive. জায়গাতে হ্যাঁ, কিন্তু আমরা যখন মোডাল শিখছি তখন ওই যে মানে বড়দের ক্ষেত্রে কি ইউজ করবো, ছোটদের ক্ষেত্রে কি ইউজ করবো, এটা ইউজ মানে এটা শিখছি আর কি, যে কোথায় ক্যান করতে পারি, কোথায় কুড করতে পারি, এই বিষয়গুলা। যেমন এই লেটটা কি আমরা সিনিয়রদের ক্ষেত্রে ইউজ করতে, লেট গো, লেটস গো, এরকম বা এরকম টাইপের কোনো কিছু? এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানকার যে লেটের ইউজটা, এই লেটের ইউজটা হচ্ছে এটা করা হোক। এটা আপনি সিনিয়র জুনিয়র যে কাউকে আপনি বলতে পারেন, এটা একটা কাইন্ড অফ দাবির মতো। হ্যাঁ, দাবি তো আমরা যে কারো কাছেই করতে পারি, এটা অর্ডার না। যেমন আপনি বললেন স্যার আই উড লাইক টু রিকোয়েস্ট টু দ্য অথরিটি লেট দ্য বিল বি স্যাংশন। মানে অথরিটির কাছে আমাদের একটাই দাবি থাকবে, বিলটাকে স্যাংশন করা হোক। তার মানে ইটস আ কাইন্ড অফ, এটা হতে পারে রিকোয়েস্ট, এটা হতে পারে চাওয়া, একটা দাবি। এটা দাবিরও অনেক ধরন থাকে। লেট দ্য বি, এই কি বলে, লেট দ্য বিল বি স্যাংশন, রাইট? গরম হয়ে গেছি, তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে দাবি না মানলে একটা কিছু ঘটে যাবে। তার মানে এটা হচ্ছে দাবি, তো এটা যে কারো ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন, বলার টোনিংটা আলাদা হবে, তাই না? ব্যাপারটা এইরকম। আর ওখানে যেটা লেট, এটা লেট তো আসলে ব্যাপারটা হচ্ছে কোনো কিছু করার অনুমতি দেওয়া, ঠিক আছে? লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাই না? অথবা ওকে লেট মি শেয়ার সামথিং। ওরা লেট মিটা একসাথে বলে ফেলে লেট মি শেয়ার, আর গিভ মিটাকে বলে গিভ মি, ঠিক আছে? যেমন কিন্ডা অনেকে বলে ফেলে কাইন্ড অফ, রাইট? কাইন্ড অফটাকে ওরা বলে কিন্ডা, রাইট? এগুলো সব মানে শেষ হয়ে গেছে ল্যাঙ্গুয়েজের অবস্থাতে। আজ থেকে 50 বছর পরে কি হবে, কি যে বলবে সবাই, ওয়ান কাইন্ড অফ হলো সিলেটটা আর চিটাগাঙ্গে, এইটাই হবে, ঠিক আছে? আগে কি যে বলতেছে, ঠিক আছে? কিন্ডা, ঠিক আছে? মানে বোঝাই খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যেমন আমাদেরও, হ্যাঁ হ্যাঁ, ইনফর্মাল কনভারসেশন। তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার? মোটামুটি আমাদের প্যাসিভের ব্যাপারটা মাথায় চলে আসছে? আচ্ছা, আপনাদের তো এটার কোনো স্ক্রিনশট লাগার কথা না নাকি? হ্যাঁ, তারপর আমরা মনে করার চেষ্টা করি, যেহেতু আমরা একসাথেই কাজটা করছি। প্যাসিভের পরে আমরা চলে যাই। আপনারা যদি বইয়ে দেখেন, তাহলে বইয়ে তো আপনারা দেখলেন হচ্ছে আমি এটাকে চলে গেলাম 4 পর্যন্ত, চলে গেলাম 5 নাম্বার একটা প্রশ্ন প্যাসিভ। করবো স্যার। হ্যাঁ বলেন তো।
স্যার আমাদের 10 নম্বর ক্লাসে স্যার একটা সেন্টেন্স করেছিলেন স্যার, আমাদের ক্লাস 9:45-এ শুরু হবে। আওয়ার ক্লাস স্টার্টস এট 9:45 PM। স্যার আমার প্রশ্নটা হলো স্যার, ক্লাস তো স্যার নিজে নিজে শুরু হতে পারবে না স্যার। আবারও চলে আসছে সেই বিষয়টা। আমি এটা এখনো পড়াইনি, ভাইয়া আপনাদেরকে এটা পড়াবো। এটা কিন্তু খুব কোয়াজি জ্বালাতন প্যাসিভ, করছে, কোয়াজি এটা খুব প্যাসিভ। জ্বালাতন। জান আগামীকাল মানে আগামী ক্লাসে আমি কোয়াজি প্যাসিভ ইনশাআল্লাহ আপনাদেরকে পড়াবোই। ঠিক আছে, আপনারা যেটা করবেন, আমাকে আগামী দিন সন্ধ্যার দিকে আপনারা আমাকে রিমাইন্ড মানে সারাদিন আপনারা পাগল করে রাখবেন যাতে আমি কোনোভাবে ভুলে যেতে না পারি কোয়াজি প্যাসিভ পড়াবো। ঠিক আছে, বা অ্যাটলিস্ট ক্লাসের 10 মিনিট আগে হলেও আপনারা আমাকে মাথায় দিয়ে রাখবেন। কারণ কি, আমি এসে অনেক সময় অনেক কিছু পড়াই শুরু করে ফেলি, মানে আমার যেমন আজকে কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ছে, আমার কিন্তু মনে ছিল না আজকের রিভিশন। আমি প্রথমে বললাম না আজকে আপনাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো, হঠাৎ করে মনে হলো না আপনাদের তো অন্য যেন কি যেন একটা কাজ ছিল। আস্তে আস্তে আমার মাথা কিন্তু আসা শুরু করছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে না, আপনারা যদি একটু আগে করে বলেন তখন আমার মাইন্ডে ওটা নিয়ে সেট আপ, আপনাদেরকে একদম কি কি এক্সাম্পল গুলো দেবো সবই আমার একটা মাইন্ড সেট আপ থাকবে, সুবিধা হবে। ঠিক আছে, সমস্যা নাই। তো কোয়াজি প্যাসিভ এটা হলো মানে আসলে প্যাসিভের যেটা ইস্যু, প্যাসিভের একটা ইউনিভার্সাল সিস্টেম আছে। ইংলিশ, আমরা তো আসলে ইংলিশটা যেহেতু সবাই বুঝে, আপনি তো বাংলা তো আর সবাই বুঝতে পারছে না। তো প্যাসিভের একটা বিষয় হলো যে আপনি একটা জিনিস কখন বুঝবেন, প্যাসিভ একটা ইউনিভার্সাল সিস্টেম আছে। বাংলা যেটা, এটা কি ইউনিভার্সাল সিস্টেম? এটা তো ইউনিভার্সাল সিস্টেম হতে পারে না। তাহলে ইউনিভার্সাল সিস্টেমটা কি? প্যাসিভের একটা নিয়ম আছে। না 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 না, দেখেন এটা হচ্ছে কম্পিউটার ভার্বে থার্ড ফর্ম থাকবে। টু বি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে ইউনিভার্সাল। টু বি ভার্ব বলতে বি ভার্ব আছে 8টা। কি কি? am, is, are, কমা দেই, এইভাবে না দিই, am, is, are, was, were, been, being। এই 8টার পরে, এই 8টার পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সেটাই প্যাসিভ, এছাড়া আর কোনো কিছু প্যাসিভ না। এটা একটা ইউনিভার্সাল ল। তার মানে যে কোনো কিছু বুঝবেন এটা প্যাসিভ, এতটুকু আপনারা খালি মাথায় রাখেন, এটা ছাড়া কখনো প্যাসিভ হতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছেন? পাওয়ার অফ অ্যাটর্নি আমরা অনেককে দিয়ে দিতে পারি, এই তুমি শুরু করো, এই তুমি সাইন করো। থাকে না অনেক সময় আমরা যদি কাউকে কমান্ড দিয়ে দিই যে হ্যাঁ পাওয়ার অফ অ্যাটর্নি, ঠিক আছে, আমরা এটা আগামী দিনই বলি তাহলে ভালো হবে। মানে এখন বলতে হলে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে, তো পাগল হয়ে যাবো আমরা। আমি আরো বেশ কিছু জিনিস, যেহেতু আজকে রিভিশনের নিয়াতে আছে, রিভিশন নিয়াতে থাকি, আপনাকে এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হলো, আচ্ছা ও আগেরটা তো আমরা স্ক্রিনশট নেই নাই, সো এটা এরকমই থাকুক। এটা বিবিন মিং ভাই, সিম্পল। এই 8টা জিনিসের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হলে প্যাসিভ হয়, এটা হচ্ছে ইউনিভার্সাল ল, শেষ। হ্যাঁ, সহজ কথা। তারপর এখন ব্যাপার হচ্ছে যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছিলাম, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কখন হচ্ছে? টু। আমরা যখন যেতে, চলতে, খেলতে, ফিরতে, যেতে, দৌড়াতে, এগুলো হলে কি হয়? টু হয়। তারপর আমরা দেখা যাচ্ছে যে আর কি কি হলে টু হয় বলছিলাম? যাওয়ার, খাওয়ার, চলার, ফেরার। আর খাওয়ার জন্য, চলার জন্য, ফেরার জন্য, দৌড়ানোর জন্য, দেখানোর গতি জন্য। বুঝালে স্যারকে না আরে ভাই, গতি, এই যে আমরা ইনফিনিটিভ টু নিয়ে কথা বলছি, উনি গতিতে চলে গেছে প্রিপজিশনে। কেমনটা লাগে? ঠিক আছে, আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আর কি কি হলে হয়, যেমন আর একটা হয়, হ্যাঁ না না, যেমন যখন এইটা হয় যে এ বা আ বা ও জেনে চলে বলে কিছু শুনে। কিছু 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 সময় এমনও হতে পারে, খাওয়ানো, চালানো, ফেরানো, দৌড়ানো, এরকম হতে পারে। যেমন আমি যদি বলি জোরে দৌড়ানো খুব কঠিন, ইট ইজ ভেরি টাফ টু রান ফাস্ট। দৌড়ানো, খাওয়ানো, চালানো। আবার কিছু কিছু সময় এরকম হয়, চলা, ফেরা, খাওয়া দাওয়া। যেমন আমি যদি বলি জোরে হাঁটা খুব কঠিন, হাঁটা, ইট ইজ ভেরি টাফ, ইট ইজ ভেরি টাফ টু ওয়াক ফাস্ট, টু ওয়াক। ঠিক আছে, আমি যদি বলি ভালো গান গাওয়া অনেক কঠিন, ইট ইজ ভেরি টাফ টু সিং ভেরি ওয়েল, তাই না? তার মানে এই চলা ফেরা এই জাতীয় জিনিসগুলো হতে পারে। তো যেটা ইট ইজ দিয়ে আসা, হ্যাঁ, সিঙ্গিং ওয়েল হবে, টু সিং ওয়েল, হ্যাঁ, টু সিং ওয়েল।
তো ব্যাপার হচ্ছে যে দেখেন, আমরা নর্মালি জানি যে ইট ইজ দিয়ে কোনো বাক্য হয়, তাহলে এটাকে আমরা অনেক কয়টা, আমরা প্রায় 6টাতে স্ট্রাকচারে কনভার্ট করা শিখেছিলাম না, জি স্যার। যেটা আপনাদের খাতার মধ্যেই আছে, আপনারা পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়েছেন। ঠিক আছে, এটা হ্যাঁ করবেন না, স্যার। এটা দয়া করে একটু রিভাইজ দেবেন। আমি গতদিন কিভাবে খালি মনে হয় এত অনুনয় বিনয় করে বলছিলাম প্লিজ আপনারা রিভিশন দেবেন, ঠিক আছে? আপনাদের অনেকের এটা 9:40 আজকে মনে করছে। ও রে, লোকটা তো এটা অনুরোধ করেছিল, তাই না? আপনারা দেখেন না, আমি আমি কি সামহাও আপনাদের জন্য, আপনাদের কাছে মনে হয় যে কম পরিশ্রম করি বা মানে কম চেষ্টা করি আমার জায়গা থেকে? জি না যতটুকু স্যার। করা উচিত না আমি না 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 ভাই, আমি কিন্তু কখনোই চেষ্টা মনে হয় করার না। চেষ্টা অনেক করার চেষ্টা বেশি করি। চেষ্টা করেন। হ্যাঁ, মানে বারংবার সবাইকে ধরে রাখার চেষ্টা করি যে ভাই হারায় যায়েন না প্লিজ, কেন কি সমস্যা বুঝেন না, আমাকে বলেন না কিভাবে ইয়া করা যায়, তাই না? মানে কেউ যাতে ড্রপ আউট না হয়। তারপরেও অনেকে বলে যে আপনি পড়ান ভালো কিন্তু আমার তো করতে ভালো লাগে না, এন্ড এই জিনিসটা আমি কিভাবে করব? ঠিক আছে, এটার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন দিতে হবে, ওষুধ টষুধ কিছু খাইলে ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন চলে আসি, আমরা তো ইনফিনিটিভ টু এর কথাটা বললাম। যেমন আমি যদি হ্যাঁ, বলি টু যে এর প্যাসিভ হলে এটা একটু বলেন। টু এর টু এর প্যাসিভ টু বি, আমরা বলেছিলাম তো টু বি, টু এর হ্যাঁ, কিন্তু ভাইয়া ওই যে বাংলাটা যখন আসে না তখন আমার ধরতে একটু কষ্ট হচ্ছে। ভাই তা আমি যা passive কিছু আছে সবই এক, যা কিছু আছে সবই এক, খালি আপনারা দেখবেন যে আপনি সাবজেক্টের জায়গা থেকে কাজ করতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে বলি, অব্লিগেশন আপনাদেরকে পড়ানো হয়েছে, ক্যান কুড মে মাইট, এগুলো নিয়ে আমি আর কথা বললাম না, কারণ এগুলো নিয়ে আপনারা বিস্তর জানবেন আশা করি, কারণ এগুলো খুব সহজ, তাই না? আমি ওগুলোতে যাচ্ছি না। তো নর্মালি আমি যদি বলি আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো, তাই না? তার আমি যদি বলি আমার বিলটা অনুমোদন করার কথা, আমার বিলটা অনুমোদন করার কথা, Sir, we are I am supposed to. sir, we my bill bill, হয়েছে স্যার। my bill is Was supposed to My be bill. sent. আমি একটু বলি, মানে এটা এমন একটা বাক্য হয়ে গেছে, এটা দেখে এখন বলছে এটা কি আমার বিল নাকি আমার বিলটা অনুমোদন করার কথা। আপনারা যেভাবে খালি ঝাঁপায়া পড়ছেন বাক্যটার উপর, আমার সাথে সাথে মনে হচ্ছে এটা কোন বাক্য দিয়েছে এখানে। আরে ভাই, এটা স্যার তো এটা দ্য বিল ইজ স্যাংশন এরকম কিছু হবে না? আচ্ছা, এটা আমার না, বলতে এটা I. মানে ধরেন আমি, হ্যাঁ এটা আমি, এটা রহিমের বললেও তো আসলে মানে এই ব্যক্তি স্যাংশন করবে, ব্যাপারটা এরকম, আওয়ার ঠিক বিল। আছে? বিলটা আমার না, আমার বিল I হবে স্যার, না স্যার, I হবে। আওয়ার আচ্ছা, আমি অন্য একটা বাক্য লিখতেছি, থামেন। হায়রে আল্লাহ। আওয়ার আচ্ছা, তো মানে আমাদের। আর কি আমাদের এটা কি এরকম বলা যায় দ্য বিল ইজ টু বি হ্যাঁ স্যাংশন? আপনি শান্ত হন, আবার নতুন করে ঝামেলা করবেন না, হ্যাঁ? আমাদের অনুমতি পাওয়ার কথা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, দেখছেন? আর আমাদের অনুমতি আবার দেওয়ার পাওয়ার কথা, মানে আমাদের অনুমতি পাওয়ার কথা, তার মানে কি হবে? উই We আর are supposed to get our were We are supposed to get we are supposed to get permission. get permission, আচ্ছা আমাদের অনুমতি পাওয়ার কথা। were supposed to get we are supposed তারপর to get permission were get অনুমতি দেওয়ার কথা। we are supposed to get permission We are supposed to be got permission. না অনুমতি ভাই, দেওয়ার কথা। It is এখানে supposed to. আমাদের কথাটা কই আছে? যা নাই বাক্যে তা আপনি জোর করে কেন নিয়ে আসেন? It হবে স্যার, মেবি। পারমিশন, অনুমতির ইংলিশ কি? কেন ইট হবে ভাই? ভাই গেটিং পারমিশন দিলে কি হবে? আহা, এখানে আমাদের কথা তো বলে নাই, গেটিং অনুমতি দেওয়ার কথা। গেটিং পারমিশন। অনুমতি নিজেই সাবজেক্ট, মানে সাবজেক্টের জায়গায় সে আছে, সে কি নিজে অনুমতি দিতে পারবে? এটা তো অন্য কারো দ্বারা দেওয়া হবে, তাই না?
Permission অনুমতি দেওয়ার কথা supposed to give. পারমিশন ইজ Supposed to give. given. সাপোজ টু Be given. বি গিভেন এক্স্যাক্টলি Be given. হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যাপার আমি অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম কারণ আমাদের অনুমতি পাওয়ার কথা দেখেন সবই তো কথা ঘটনা তো আপনারা দেখবেন খালি সাবজেক্টের জায়গায় যে আছে সে কি করতেছে তার সিচুয়েশনটা কি ঠিক আছে কিছু কিছু সময় ইনডিফিনিট গুলোতে এরকম কিছু এগুলোতে এগুলো কিছু হয় না কিন্তু ইনডিফিনিটে কিছু কিছু যেমন ক্লাসটা শুরু হয়েছিল দ্য ক্লাস স্টার্টেড হ্যাঁ এরকম বেশ কিছু ব্যাপার ঘটে সেগুলো ইনডিফিনিটে সো এইরকম অব্লিগেশন এগুলো আসবে না সেগুলোর ক্ষেত্রে নিশ্চিন্ত থাকেন আগামী দিনটা আসতে দেন পজিটিভটা ধরবো আমরা কোনো সমস্যা নেই হ্যাঁ সো অনুমতি দেওয়ার কথা পারমিশন ইজ সাপোজ টু বি গিভেন ঠিক আছে তাহলে আমি যদি বলি যে বিলটা অনুমোদন করার কথা The bill is supposed to Bill be. is supposed to be sub. না অ্যাপ্রুভ তো ঠিক আছে কিন্তু একটা সুন্দর ইংলিশ বলছিলাম আমরা যেটা বিজনেসে ইউজ করা হয় স্যাংশন এক্স্যাক্টলি স্যাংশনড তাহলে সেক্ষেত্রে স্যাংশন থেকে স্যাংশনড হবে হ্যাঁ বিল পত্রের ক্ষেত্রে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্যাংশন হ্যাঁ অ্যাপ্রুভও ইউজ করা হয় বাট যদি টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে তাহলে স্যাংশন বলে হ্যাঁ ঠিক আছে এই আর কি তো স্বাভাবিকভাবে আমরা তাহলে বুঝতে পারছি এই যে বিষয়গুলো টু বির ব্যাপারও ক্লিয়ার আপনারা ক্লাস নাম্বার 12 পেজ নাম্বার 149 থেকে একদম শুরু করে 158 পর্যন্ত আপনারা খুব ভালো করে পড়বেন ঠিক আছে এগুলো রিভিশন দেবেন দেখেন 148 থেকে তো স্ট্রাকচার দিছে 148 149 হচ্ছে স্ট্রাকচার 150 তো আবার বেশ কিছু ব্যাপার আছে 151 থেকে 158 পর্যন্ত এগুলোকে আপনি দেখবেন মানে সবকিছু সুন্দরভাবে গুছানো আছে আপনারা বারংবার পড়েন আপনাদের অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হবে আপনারা এখনো নাড়াচাড়াই করেন নাই জিনিসটা খুব বেশি খুবই কষ্টকর ঠিক আছে এই আর কি স্বাভাবিক কাম টু দ্য পয়েন্ট তো আমরা এটার ব্যাপারটা গেলাম তারপর আমাদের পার্টিসিপল জিরান যেহেতু রিসেন্ট পড়ছি ওটাকে আর যাচ্ছি না কারণ ওটা তো আপনারা জানেনই প্রিপজিশনের ব্যাপারটাও আপনাদেরকে খুব সুন্দরভাবে গুছায় দেওয়া হয়েছিল আপনারা যদি রিভিশনটাকে ঠিকভাবে না দেন আচ্ছা একজন বলছে কি নিয়ার ফিউচার আই এম গোইং টু ওয়াচ ফিফা ওয়ার্ল্ড কাপ না ভাই এটা নিয়ার ফিউচার না মানে এটা হচ্ছে মানে আমি দেখতে যাচ্ছি ধরেন 2022-এ না কাতারে চলে এসেছে কাতারে আচ্ছা তাহলে আপনি বলবেন আই এম গোইং টু ওয়াচ ঠিক আছে কিন্তু এটা নিয়ার ফিউচার এটা আমি ঠিক বলবো না এটাকে আমি বলবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার মানে একটা জিনিস হচ্ছে যে অবশ্যই তো নেয়ার 1-2 বছরের মধ্যে হলে নেয়ার কিন্তু এটা ভেরি নেয়ার না সো আমরা নেয়ারে যে এটাতে কনফিউশন আর না বাড়াই ঠিক আছে সিম্পল জিনিসটা যে সামনে আসতে যাচ্ছে আমার প্রসেস শুরু করছে আরেকটা জায়গায় শুনছিলাম ভাই ওটা যদি ফিক্সড হয় তাহলে কন্টিনিউয়াস লেখা যায় মানে ফিউচারে ওটা যদি মানে নিয়ার ফিউচারে ওটা যদি ফিক্সড হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যায় যেমন বুঝে উঠতে পারলাম না মানে ভাইয়া যেমন ফ্লাইটের ক্ষেত্রে যেমন আমার কালকে আচ্ছা উনি একটা এক্সাম্পল দেন তো না ভাইয়া যেমন যে উনি যেটা লিখছিল ওয়ার্ল্ড কাপে যে যাচ্ছে এটা যদি ফিক্সড হয় মানে উনি যে ওয়ার্ল্ড কাপে যাবে এটা যদি নিশ্চিত হয় মানে দেখতে যাবে এটা যদি নিশ্চিত হয় তাহলে আই এম গোইং টু ভাই আমরা তো প্রথম থেকে তাই বলছি নিশ্চিত হলে লেখা যাবে না নিশ্চিত হলেই যে আপনি লিখবেন আমি দরজাটা ওপেন করতে যাচ্ছি তার মানে আমি একরকম শিওর না মানে আমরা আলিফ লাইলার মতো কিছু চিন্তা না করি যে আমি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলাম আমি পরে দরজা খুলতে পারলাম না ব্যাপারটা এরকম চিন্তা আমরা কেন করবো একটা বাক্য নিয়ে তার মানে আমার আই এম প্রি প্ল্যান টু ডু দ্যাট আমার প্ল্যান আছে সবকিছু সেটার পাশে এন্ড দ্য রিজন ইজ বিহাইন্ড দ্যাট এটা পিছনে কারণ আছে তার মানে আমি দরজাটা ওপেন করতে যাচ্ছি আই হ্যাভ স্টার্টেড মাই প্রসেস এবং আমি এই কাজটা করব ইট ইজ অলসো ফিক্সড যদি কোনো আনওয়ান্টেড ইস্যু না ঘটে তাহলে আই এম গোইং টু ওপেন দ্য ডোর একইভাবে আই এম গোইং টু ওয়াচ ফিফা ওয়ার্ল্ড কাপ এটা তো অবশ্যই এটাই হবে যে আমার জিনিসটা ফিক্স না থাকলে আমি সেটার প্রসেসটা স্টার্ট করবো কি করে অনিশ্চয়তার জন্য তো আমরা প্রসেস করবো না ধরেন আপনি বললেন যে আপনার টিকিট ফাইনাল হয়ে গেছে কক্সবাজারে ধরেন আমি বললাম যে আপনি ইন্দোনেশিয়ার বালি ভিজিট করবেন তা আপনি বললেন আই এম গোইং টু ভিজিট বালি ইন্দোনেশিয়া সো আপনি যখন এই বালি ইন্দোনেশিয়াটা যখন ভিজিট করবেন যখন আপনার সবকিছু ঠিকঠাক হবে ইউ হ্যাভ প্ল্যান ইউ হ্যাভ বুকড ইউর হোটেল ইউ হ্যাভ বুকড ইউর ফ্লাইট এভরিথিং ইজ ডান ইভেন ইউ হ্যাভ বুকড ইউর টুরিস্ট গাইড
হু ইজ গোয়িং টু গাইড ইউ, যদি বা গাইডের সাথে লাগে না, নিজেই চলাফেরা করা যায় লোকজনের সাথে মূলত কথাবার্তা বলে। তো তারপরে ব্যাপারটা হচ্ছে যে আপনি সবকিছু যখন ফিক্স, তখন আপনি বলতে পারেন, হেই meet me next month. Oh no, actually I'm going to visit Bali, Indonesia. That's why I wouldn't be able to meet you. তারপরে এটা কখন, when I'm fixed with the decision, unwanted কোনো কিছু না হলে সেটার হিসাব আলাদা। হ্যাঁ স্যার, বালি ইন্দোনেশিয়া হবে না বালি ইন ইন্দোনেশিয়া হবে? ভাই, আরে আমি ঢাকা বাংলাদেশ ঘুরতে যাচ্ছি, ঢাকা ইন বাংলাদেশ আমি তো উভয়ে বলি নাই, ঢাকা বাংলাদেশ আর লোকেশন। হায় রে কেমনটা করে, ঠিক আছে, বালি কমা ইন্দোনেশিয়া, ঠিক আছে, স্যার ওইভাবে বলছেন তো, এটা জানার জন্য স্যার। কেমনটা লাগে, এত টেনশন করে সবাই। ইংলিশ আপনারা ল্যাঙ্গুয়েজ না, আমরা চিপে মানে কাপড় চিপেন না আপনারা, অনেক সময় থাকে না কাপড়ে এক ফোঁটা পানি থাকলে অনেকে মাথা খারাপ হয়ে যায়, ওখানে চিপেই শুকায় ফেলে, আপনাদের এইরকম টেনশন করেন আপনারা। হ্যাঁ আচ্ছা স্যার, ওই যে আরেকটা প্রশ্ন স্যার, ওই যে এই সরাসরি যখন খেলা দেখতে যাচ্ছি আমরা, এটা কি ওয়াচই হবে নাকি এখানে অন্য কোনোই আছে? মানে মাঠে, মানে আমরা যখন মোবাইলে দেখছি, মানে ইউটিউব দেখছি, ওয়াচ ইউটিউব ভিডিও, আপনি হাত দিয়ে দেখছেন, আপনি হাত দিয়ে দেখছেন, পা দিয়ে দেখছেন, নাকি চোখ দিয়ে দেখছেন, কি দিয়ে দেখছেন? যেখানেই দেখেন, চোখ দিয়ে দেখলাম স্যার। চোখ দিয়ে দেখলে ওয়াচ হবে, আর হাত পা দিয়ে দেখলে অন্য কিছু হইতে পারে, আমি জানি না কেমনটা না স্যার, দেখলাম সেটে এরকম কিছু হয় কিনা, মানে মাঠে যে কি একটা অবস্থা। হাই রে, ল্যাঙ্গুয়েজের মানে 12টা। আচ্ছা যাই হোক, আমরা স্বাভাবিকভাবে কি এটা আমাদের কাছে ক্লিয়ার? আমরা কি এতক্ষণে বুঝতে পারছি? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কি এতটুকু নিশ্চিত, আপনারা কি এতটুকু নিশ্চিত যে আপনারা রিভিশনটাকে ঠিকভাবে করছেন না, যেটা আপনাদের করার সুযোগ ছিল? আপনারা রিভিশন করতে পারতেন, মানে রিভিশন দিতে পারতেন। এটা ইংলিশ কি দেখি, আপনারা রিভিশন দিতে পারতেন, ইংলিশ বলেন পুরো ব্যাস। We could have to would have I could have you would have না we could have revision ইংলিশটা কি হবে? revised we could have revised হবে না, পাঁচটা আছে না, কিন্তু আমরা দেইনি। শোনেন বাট আমি এখন বলি, এবিলিটি তো আছে, এবিলিটি আছে আমাদের। আমাদের অ্যাডমিশন টেস্টে কোচিং করার সময় আমাদের এক ভাইয়া বলতো, ধর অনেক পড়াশোনা করলি, পড়তে পড়তে অবস্থাটা ধর খুব খারাপই, হ্যাঁ, তারপর পরীক্ষাতে দেখলি যে আসলে কত কিছু পড়ছিস তুই নিজেই ভুলে গেছিস। পরীক্ষার হলে যে দেখলি 4টা অপশনের মধ্যে প্রশ্ন তো তুই সাথে সাথে চিনে ফেলছিস, অপশনে যাওয়ার পরে তুই 2টা শিওর হয়ে গেছিস যে এই 2টা তো কোনোভাবেও হবে না, কিন্তু 2টার মধ্যে তোর কনফিউশন চলে আসছে। তখন একবারও মনে করবি না তুই পড়িস নাই, তোর পড়াতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে রিভিশনটা হয় নাই, প্র্যাকটিস হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস না হলে দেখেন আপনারা এলোমেলো, কুড হবে না কুড হ্যাভ হবে কি, আপনারা নরমালি বুঝেন, আপনারা রিভিশন করতে পারতেন, রিভিশন দিতে পারতেন। রিভিশনটা তো আসলে একটা রিভিশন, তার মানে আপনি ইউ কুড হ্যাভ রিভাইজড তো আসলে ভার্ব, ইউ কুড হ্যাভ গিভেন রিভিশন, এটাও হবে, তা তো সমস্যা নাই। তো ব্যাপারটা হচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এটা তো আসলে চাইলে পারতেন কিন্তু দেন নাই, তাই না? এটা তো আপনার অ্যাবিলিটিটা পার্মানেন্ট লস না, টেম্পোরারি লস। তো ওই জিনিসগুলো আসলে দারুণ দারুণ বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় আমি বলেছিলাম, কারণ আমি তো জানি নরমালি বাংলাদেশের মার্কেটে কারা কারা কি কি পড়ায়, এই তথ্য তো আমাদের কাছে থাকে। তো মানে একেবারেই যদি কিছুই না থাকতো তাহলে কিন্তু এইভাবে একটা লাইভ ক্লাসে রেকর্ডেড হচ্ছে, যে কেউ দেখবে, এভাবে কিন্তু বলাটা এত সহজ কথা না যে আমি আপনাদেরকে ক্লাস দিলাম 100 প্লাস ফ্রি ক্লাস, আপনারা দেখেন, দেখে আপনারা সারা বাংলাদেশের সাথে মিলান, যেদিন আপনার কাছে মনে হবে এই ব্যক্তির কাছ থেকে কিছু শেখা সম্ভব সেদিন জয়েন করেন। এই সারা বাংলাদেশ কথাটা বলা কিন্তু এত সহজ না, এটার ব্যাক এন্ডে কিছু জিনিস থাকে। এটা যারা কোর্স করছেন, যারা ওই ক্লাস বারবার করতে থাকবেন, তারা বারংবার যখন প্রশ্ন করেন তখন বুঝতে পারেন যে আমি এটা এমনি বলি না। কিন্তু তারপরে ব্যাপার হচ্ছে আমার এই চেষ্টাটা কেন, আমি কিন্তু আমার কোর্সে কিন্তু রিপিট করার সিস্টেম নাই, আমি এটা রাখি নাই। কাদের জন্য জানেন? 3 ক্লাস করেছি, 4 ক্লাস করেছি, 3 ক্লাস 4 ক্লাস করেছি, কিন্তু কোনো কারণে মিস করে ফেললাম, ওদের জন্য আছে রিপিট অপশন।
যে কোর্সটা মিস করে ফেলেছি, সেটা আমার কাছে অ্যাকনলেজ, আমাকে জানা থাকতে হবে। আপনি দেখা যাচ্ছে পুরো কোর্স করে ফেলছেন, এখন যদি সুমন আমাকে বলে স্যার আমি কোর্স করব, আর একবার পরের কোর্সটা শুরু করব, উইল আই অ্যাকসেপ্ট? নো, নেভার। যেমন আমার জানা মতে এ পর্যন্ত একজন কোর্স শেষ করার পরে তারপর এক মাস চলে গেছে, এরকম আমি একজনকে অ্যাকসেপ্ট করছি এখন পর্যন্ত। ঠিক আছে, কারণ তার খুবই আকাঙ্ক্ষা ছিল, খুবই আকাঙ্ক্ষা, তার এই আকাঙ্ক্ষা, তার পরীক্ষা, সে লেগে থাকবে, এই জায়গাটা থেকে তাকে অ্যালাউ করা হয়েছিল। তার মধ্যেও 3-4 দিন ধরে। এর আগে স্পোকেন এক স্টুডেন্ট 1.5 মাস ধরে ঘুরেছে। আমি বলছি আপনার দরকারটা কি? আপনার আরেকবার কোর্স করা মানে হচ্ছে যে আমি আগের বার আপনাকে শিখাতে পারিনি তাই কি? না স্যার আমি তারপর প্র্যাকটিস। আপনি কোর্স করে বুঝেন নাই, আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে। আপনি কোর্স করে আপনি দেখেন তো, এরকম কেউ কিন্তু বলবে না যে আপনি সাইফুরসে টাকা দিলে সমস্যা কি, সাইফুরসে বেনিফিট হচ্ছে। কিন্তু আমি এই জায়গাটা থেকে আমার একটা আন্দোলন যে এক কোর্স, এরপর আপনার ডেভেলপমেন্ট আপনি নিজে করবেন, আর কোনো টিচারের কাছে, মানে এইটা হচ্ছে আপনার আখেরি কোর্স। এরপর থেকে আপনার কোর্স শুরু হবে নিজের সাথে, নিজেকে কোর্স করার, নিজেকে সময় দেন। বিলিভ মি, আপনি যার কাছেই যান আবার কিছু জিনিসপত্র শিখাবে, আপনার একটা সার্টেন লেভেল চেঞ্জ হয়ে গেলে তখন আপনি দেখবেন নিজেই বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি নিজেই সার্চ করেন। ওটাকে আমরা মাইট দিয়ে বলতে পারতাম। কোনটা? উই মাইট। না না না, আপনি কি বলতে চাচ্ছেন? মাইট হ্যাভ, হয়তো পারতেন। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে মাইট হ্যাভ বলতে পারেন। ঠিক আছে, কুড হ্যাভ আপনার পারতেন, আপনারা হয়তো পারতেন, মানে ব্যাপারটা আপনাদের আরো আনসার্টিনিটি, কারণ আসলে আপনারা কি দরকার রিভাইজ দেওয়া, তাই না? হ্যাঁ, ইউ মাইট হ্যাভ রিভাইজড, তাই না? হয়তো পারতেন, মানে ব্যাপারটা পারতেনও না, হয়তো, মানে কোন জায়গায় নিয়ে গেছি আমরা ব্যাপারটা, হায় হায় আল্লাহ। যাই হোক, ওকে, জাস্ট আ মিনিট, একটু জাস্ট। একটু এমার্জেন্সি। সো স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা, না, আমি আপনাদের জন্য যে চেষ্টাটা করছি, এই মানে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি সেটাকে চেষ্টা করছি। তো আমার এই ইয়েটাকে মিথ্যা করে দিয়েন না, কারণ আপনারা এই যে রিভাইজ করবেন একটু, কারণ এই যে আপনাদের আগামী ক্লাসটা হবে, তারপর মনে হয় একটা এরপর থেকে প্রতিদিন এত পরিমাণ লেখা থাকবে, আপনি যদি রিভাইজ না করে থাকেন এই বিষয়গুলো, এটা আমার মাথা খারাপ হয়ে যাবে। আর যদি রিভাইজ করে থাকেন আপনি উড়বেন, লিখতে ভালো লাগবে। আমাকে অনেক স্টুডেন্ট আমাকে আগের ব্যাচগুলোতে বলেছে, স্যার আমরা কিভাবে লিখবো, আপনি শুরু করেন। লিখতে যাই বলে, স্যার যা আমি চিন্তা করি তা তো আমি লিখতে পারতেছি, 70% হয়তো বা 60% হয়তো বা কারেক্ট হচ্ছে, তা আগে তো তাও হতো না। বুঝতে পারবেন, আপনি অনেক কিছু র্যান্ডমলি শিখছেন। আপনাকে যখন আমি মাঠে নিয়ে যাব, যখন খেলা শুরু করবেন, প্রথম এলোমেলো হবে, তারপর দেখবেন আপনার চলছে, যা চিন্তা করছেন তার দেখবেন ইংলিশ হয়ে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। তখন কি ওই ইংলিশটা একটা করে বাক্য আসতেছে, হঠাৎ করে একটা সময় আস্তে আস্তে পুরো সেটআপ হিসেবে আসতে থাকবে, এই জিনিসটা আসবে। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা একটু রিভিশন যারা করছেন না, রিভাইজ যারা দিচ্ছেন না, তারা প্লিজ একটু সিনসিয়ার হয়ে যান। আগামী দিন আমরা এসেই প্রথমে আপনারা একটু ক্লাসের 5-7 মিনিট আগে আমাকে একটু বলে দিন যে কোয়াজি প্যাসিভ আমরা দেখবো, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা আগামী দিন দেখবো। আমরা মোটামুটি রিভাইজ করলাম, এটা আপনাদের সামনে যেমন তুলে এনে দিলাম। আমার মনে হয় এই রিভাইজটা আপনারা নিজেরা করলেও অনেক কিছু কভার হতো। আমি কিন্তু নতুন তেমন কিছুই বলি নাই, খালি জিনিসগুলোকে নিয়ে আলোচনা করছি। তা আপনারা যদি নিজেরা একটু নিয়ম করে প্রতিদিন, আপনাদের কাছে মনে আছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতি শুক্রবারে করে একটু রিভাইজ দেন। এটা কতদিন আপনি শুক্রবার, কয়টা শুক্রবার পুরো কোর্সে পড়তো? পুরো কোর্সে হয়তো বা 12 থেকে 13টা বা 14টা শুক্রবার পড়তো। তার মানে আপনি এটাকে রিভাইজ দিতেন, প্রতি সপ্তাহে একবার করে রিভাইজ দিতেন। কি হয়েছে, প্রতি মাসে একটা দিন আপনি সিলেক্ট করে নিতেন যে এই দিনটাতে আমি পুরো মাসে যা যা হয়েছে তা রিভাইজ করে নেব। করা যাইতো না, খুব কঠিন কিছু ছিল না। আপনারা কিন্তু সবাই ব্যস্ত, আপনাদের যদি এইবার না হয় এরপরে কিন্তু আর একবার টাইম করে না। আপনারা কেন এই জায়গাটাতে কেন যাচ্ছেন, নিজেকে কেন ঠেলছেন বলেন তো? যেবার না হলে পরের বার আবার ট্রাই করব। আমি এই জিনিসটাই চাই না যে বাংলাদেশে কেউ সারাদিন রাত কোর্স করুক, কারণ এই ইংলিশ যারা চিন্তা করছেন ইংলিশ বিশাল কিছু,
হয়তোবা শিখে ফেলার কারণে এখন মনে হচ্ছে ইংলিশ নলেজটা যে আসলে কিছুই না, এটা খালি একটা জিনিস। আমি যদি জীবনে কৃতজ্ঞ থাকি একটা জিনিস, ইংলিশ জানার কারণে আমি পৃথিবীর অনেক নলেজ অ্যাভেল করার সুযোগ আমার সামনে চলে আসছে। আমি না বুঝে ইংলিশটা, আমি বিশেষ করে রাজশাহী থেকে একটা ভবঘুরে একটা ছেলে আসছি, আর কোনো ফিউচার নাই, রাজশাহী ছেড়ে আসছি, মা বাবা ব্যান্ড করে দিছে, এরকম একটা অবস্থায় কি করব না করব, বসে থাকতে থাকতে ইয়া হয়ে গেছি, বন্ধু বান্ধব কেউ যোগাযোগ করে না, কি করা যায়, কোথায় সময় কাটানো যায়। ভালো লাগতো ইংলিশ, মনে হলো যে ঠিক আছে একটু দেখি স্পোকেন কোর্স করি, একটু কিছু একটা নিয়ে লেগে থাকি। এটা বলতে পারেন মানুষ যখন সমুদ্রে পড়ে যায় তখন তৃণমূল আঁকড়ে বাঁচার চেষ্টা করে, তৃণমূল তাকে বাঁচাতে পারবে না জানে, তারপরেও ধরার চেষ্টা করে। তো এই জায়গাটা থেকে আমার সেখান থেকে শুরু, তো এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট। ওখান থেকে আসার পর একটা থেকে স্পোকেন থেকে রাইটিং থেকে ফোনেটিক্স থেকে আইএলটিএস, এটা ওটা ঘুরতে 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 একটা সময় ডেডিকেশন চেঞ্জ, ইংলিশ চেঞ্জ। পরে যখন তারপর আমি আমার ডিপার্টমেন্টে স্টাডি করার মানে আমি পরবর্তী যে আমি ইংলিশে পড়বো না চিন্তা করলাম, সে আমি পড়াশোনা করলাম ইংলিশে। সো সিচুয়েশনটা দেখেন লাইফ কিভাবে মানুষকে টার্ন করে। এবং তারপর আমি এত পরিমাণ ইন্টারন্যাশনাল, কারণ কি যে কেউ যাবে বলুক না কেন বিদেশিরা, আমি তো বুঝতে পারছি, তারপর আমার যে কোনো ধরনের নলেজে অ্যাক্সেস আসছে না, আর গুগল তো আছে, যে কোনো কিছু না বুঝলেই সেটা ডিটেলসে একটা কিওয়ার্ড বলো, যে কিওয়ার্ড আমি বুঝি নাই, যেটা আমি বুঝি নাই, নো প্রবলেম, আমি এটা নিয়ে গুগল আনতে পানতে সব পড়াশোনা করবো, তাই না? সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। স্বাভাবিকভাবে আমি যেটা বলবো যে আপনাদের কাছে যে আপনারা একটু চেষ্টা করবেন যে যাতে করে আপনারা একটু এই জায়গাটা থেকে নিজেদেরকে টেক কেয়ার যাতে করা যায়। আচ্ছা এখানে হ্যাঁ মিস্টার মুস্তাফা ইউ ক্যান লিভ। এখানে একটা বাক্য আছে, আচ্ছা আমি কি বলছি, ইট ইজ ইন্টারেস্টিং টু রিড অ্যাডভেঞ্চারাস বুক, ইট ইজ ইন্টারেস্টিং রিডিং অ্যাডভেঞ্চারাস বুক। সেকেন্ডের পরপরটা কেন হলো? আহা দেখেন, ইন্টারেস্টিং তো আলাদা জিনিস, ইন্টারেস্টিং এটা তো আসলে ইট ইজ ইন্টারেস্টিং, এটা আইএনজি যুক্ত হলেও। আমরিন আছেন ক্লাসে? কোথায় আছে দেখি, আমরিন তো নাই, তাহলে আমরা এই বাক্য বুঝে কি লাভ আমাদের? স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনারা কি কোনো এই যে ম্যানেজমেন্টের কোনো কোর্স করান স্যার? কি ম্যানেজমেন্ট? মানে ম্যানেজমেন্ট বিষয়টার উপরেই স্যার। দেখা গেছে এটার ভিতরে তো অনেক কিছু আছে। দেখা গেছে আমি তো স্যার দেখা গেছে আমাদের 8 সেমিস্টারে মেজর নিতে হয় এইচআর স্যার। নেগোসিয়েশন এগুলো? জি স্যার। এগুলো প্রফেশনাল কোর্স ভাই, এগুলো করাইলে লোকজন পাওয়া যায় না, এগুলো গুরুত্ব এত বুঝে না। আপনি দেখেন না, আমি একটা স্কিল সেটের কোর্স করাইতে যে এই লিডারশিপ কমিউনিকেশন স্কিল সবার লাগবে, তারপরেও দেখেন যে লোকজন কি একটা অবস্থা, এটা বুঝতে চায় না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রফেশনাল স্কিলস এর ডিমান্ড অনেক কম, আর বাচ্চাদেরকে মা বাবা ইউএসএ তে দেখেন পাঠাচ্ছে 13 বছরের পরে থেকে, যাও পকেট মানি করো, এই পকেট মানি হিসাব আবার মা বাবা নিচ্ছে, তুমি যা খুশি তাই করতে পারবে না, স্কিল ডেভেলপ করো। কত টাকা কত ডলার ইনভেস্ট করেছো তুমি স্কিল ডেভেলপমেন্টে, কি কি শিখেছো, মানে তারা আবার এই গ্রোথটাকে ক্যালকুলেট করে। তো এইভাবে বাইরের দেশে ওদের হচ্ছে একটা কালচার থাকে না, যেমন আমাদের দেশে শুক্রবারে বের হয়ে ফুচকা খাওয়া এটা খুব কঠিন কিছু না। আপনি দেখেন তো একদম প্রত্যন্ত অঞ্চল গ্রামে এটা কেউ করবে? ফুচকা খাওয়াটা একটা বিলাসিতা না? কিন্তু আমাদের হচ্ছে যে আরে ভাই মানুষ তো বার্গার টার্গার খাচ্ছে না, 40 টাকার ফুচকাই খাচ্ছে, এটা তো অনেক কম খরচের মধ্যে করতেছে, তাই না? এই আর কি। স্যার আসলে এই ব্যাপারটা আসছে স্যার আসলে স্কিল হার্টের কোর্সটা করার পরেই স্যার। আসলে স্যার স্কিল হার্ট তো স্যার আসলে সবার জন্যই দরকার স্যার। অনেকে আমাকে নক করছিল, আমি বলছি, কিন্তু ভর্তি হয়েছি কিনা জানি না আমাদের স্যার। ওই ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কিছু নাই এরকম প্রফেশনাল লেভেলে, কারণ কি এটা করতে গেলে অনেক কিছু, যেমন আমি সব থেকে বেশি লাস্ট 4-5 বছরের মধ্যে সব থেকে লাস্ট 5-6 2015 থেকে এই পর্যন্ত আমি ক্যালকুলেট করি সব থেকে বেশি ভ্যারিয়েশনের কোর্স আমি নিয়ে এসেছিলাম। কত ধরনের কোর্স সাইফুরসে করিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্পেশাল কোর্স গুলো সবাই ওইভাবে ওয়েলকাম করে না, সবার টার্গেট তো আসলে স্পেশাল হওয়া থাকে না। অনেকে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করতে পারলেই হয়ে যায়। আইএলটিএস যারা করে দেখবেন 70% না 90% স্টুডেন্ট যারা আইএলটিএস করে তারা আইএলটিএস করতে আসে হচ্ছে বাইরে যাওয়ার একটা পারপাসকে টার্গেট করে। খুব কম শিক্ষার্থী, হাতে গোনা, একটা ব্যাচে 2-3 জন হয়তো বা হতে পারে 30-40 জনের মধ্যে, যে যারা আগ্রহ থেকে আসছে। বাইরে যাওয়াটা কোনো কিছু না, কবে যাবে জানে না, এরকম কোনো প্ল্যানও নাই। এইটা তো এইরকম পাওয়া তো মুশকিল। কেন? ও সময়ের থেকে আগে চলে, ঠিক আছে? তো মনে রাখবেন যে এখনকার যে জামানা, যে যুগ, তাতে করে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চললে টিকতে পারবেন না তবুও।
তারপর একটু টিকে থেকে থাকতে পারবেন, কিন্তু বিশাল কিছু করতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে এখন যদি আপনি বিশাল কিছু করতে চান, তাহলে ফিউচারকে টেনে বর্তমানে নিয়ে আসতে হবে। আজ থেকে 10 বছর পরে বিল গেটস বিশ্বের 1 নম্বর ধনী কেন? 75-এ বুঝতে পারছে প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন আনতেছে, লতে পড়তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ছেড়ে দিয়ে প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করছে। কেন? এটার ফিউচার। আমি অনেক কিছু জানি না, তাতে কি জানবো, ফিউচার তো এটার। তো ফিউচারকে টেনে এসে প্রেজেন্টে নিয়ে আসছে। চাকরি বাকরি ছেড়ে দিয়ে জেফ বেজোস চিন্তা করছে যে মানুষজন ভবিষ্যতে ব্যস্ত হয়ে পড়বে, দোকানে যাওয়ার টাইম পাবে না, তাহলে আমি একটা বাসার মধ্যে একটা দোকান সে খুলে বসছে, যেখান থেকে পার্সেল সেই এলাকাতে ডেলিভার দেবে। আজকে সেটা অ্যামাজন। কম্পিউটার নিয়ে কিচ্ছু জানতো না জ্যাক মা। বিল গেটস 1 নম্বর ধনী হয়েছে, সে চিন্তা করছে আমার দেশে আমি একটা ওয়ার্ড খুঁজছে, এই ওয়ার্ডটা যখন খুঁজেছে তখন সে দেখছে যে চায়নাতে নাই এটা। তখন সে চিন্তা করলো তার মানে আমার দেশে তো আসলে এই অনলাইন অ্যামাজন হয়তো বা ওখানে হয়ে গেছে, কিন্তু আমার দেশে তো এরকম নাই, যেহেতু খুঁজে পাচ্ছি না আমি, তাহলে এমন একটা কিছু হই যেখানে আমি এটাকে অ্যাভেল করতে পারি। চায়নাতে জব পায় নাই সেই ব্যক্তি 2014 সালে চায়নার 1 নম্বর ধনী হয়েছে। ব্যাপারটা কি? সময়ের আগে দৌড়াইতে হবে আপনাকে, ভবিষ্যৎ থেকে টেনে বর্তমান আনতে হবে। এই আজকের মতো শেষ করি, 11:42 বাজে, ঠিক আছে? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আগামী দিন আমরা যেটা পড়বো আমাকে অবশ্যই একটু ক্লাসের আগে একটু বলে দিবেন। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সুব্রত এখনো জয়েন আসসালামু আলাইকুম করতেছে, স্যার। ঠিক আছে।